10। হ্যাঁ পাইছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, গতকাল আমরা যেটা করছিলাম আমরা, হ্যাঁ, এটা কি সবাই এখন বুঝতে পারছেন না? গতকালকেরটা মানে কোনো গ্যাপ আছে কিনা কারো, যে চালানটা কিভাবে লিখতে হবে? হ্যাঁ, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় না, ঠিক আছে? এটা কিন্তু মানে ভালো, আমার দিক থেকে ভালো লাগছে। এটা এটা আমাকে অনেক ভালো লাগছে যে এটা জিনিসটা করলে কি চালানটা, ওই যে ইয়া ভাই মনে বলছিল, মেহেদি হাসান ভাই না কে যেন বলছিল যে চালানে বেশি লিখতে হয়। আপনার তো যারা আমদানিকারক, চালানে তো লিখতে হয়, চালানে তো অনেকগুলোই লিখতে হয়, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা যে ভ্যাট ট্যাট দেওয়া লাগবে না, এটা হলো সবচেয়ে বড় একটা জিনিস, যে ভ্যাট ট্যাট এগুলা ঝামেলা নেই, এই ঝামেলার থেকে মুক্ত, ঠিক আছে? আর যারা ফাইন্যান্স সেটেলমেন্টে যাবে, তখন কোনো ওই আপনার অডিট মডিট এগুলাতে কোনো ঝামেলা থাকবে না তখন। এটা একটা সুবিধা। তো আমরা এটা তো শুরু করছিলাম, এটা ধরেন যে আমরা কি হয়েছিল এটা, যে 50% বা তার নিচে যদি এডিশন হয়, ঠিক আছে? তো সেদিন একটা শরীফ ভাই প্রশ্ন করছিল যে আমরা ওই নিচে হলে কি 15%-এ আমরা যেতে পারবো কিনা, না শুধুই ফাইনাল সেটেলমেন্টে যেতে হবে? এটা কে জানেন? সেদিন কিন্তু উত্তরটা দিছিলাম মনে হয়। যদি কেউ যদি ধরেন যে 50%-এর নিচে তার এডিশন, ঠিক আছে, তাকে কি বাধ্যতামূলক ফাইনাল সেটেলমেন্টে যেতে হবে কিনা বলেন, কে বলতে পারবেন? না, 15%-এ সেল করা যাবে। হ্যাঁ, এইটাই যে এটা অনেকে ভুল বুঝতেছিল, হ্যাঁ, এটা কিন্তু এটা না। এটাকে বলা হয়নি যে আপনাকে ধরেন যে আহ, এই 50%-এর নিচে হলেই আপনাকে যে ফাইনাল সেটেলমেন্টে যেতেই হবে, এইরকম কোনো কথা নয় এটা, ঠিক আছে? আপনার ইচ্ছা, আপনাকে স্বাধীন, একদম স্বাধীন করে দেওয়া আছে। এই জন্য স্বাধীনের গল্পগুলোই আমরা করব এখন, হ্যাঁ। যে আপনার 15%, আপনার যদি 50%-এর নিচে হয়, সেক্ষেত্রে আপনি কি করতেছেন, যে আমি ফাইনাল সেটেলমেন্টে যাব, না 15% হারে দিব, না 7.5% হারে দিব, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। সম্পূর্ণটাই হলো আপনার ইচ্ছে, ঠিক আছে? এটা ব্যবসার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যে আপনি যেভাবে দেন আপনার ইচ্ছা। কিন্তু আপনার 15% হারে নিলে এটা সুবিধা, এটাও ভালো। 15% নিলে ধরেন যে আপনার ভ্যাট ট্যাট অনেক কম আসবে, হ্যাঁ, যদি খাতাপত্র মেনটেন করতে চান। আর যদি খাতাপত্র ওইভাবে মেনটেন করতে না চান, তাহলে তো আপনাকে ওইভাবে যেতে হবে, সব জায়গাতে খাতাপত্র মেনটেন করতে হবে, কিন্তু ওইখানে 15% করতে গেলে বাধ্যতামূলক, একদম আপনাকে করতেই হবে, কোনো বুদ্ধি নেই। তো সেই ক্ষেত্রে আমরা, যদি আমরা 15, ধরেন যে আমরা গেছিলাম কোনটাতে গেলাম আমরা, আহ, আমরা কিন্তু ফাইনাল সেটেলমেন্ট দেখে ফেলছি, ঠিক আছে? যে আমি প্রথমে ইয়ে করলাম যে আমি ফাইনাল সেটেলমেন্টে যাবো, তো ফাইনাল সেটেলমেন্টের কাজটা কিন্তু আমরা করে ফেলছি। তো এখন যদি আমি মনে করি যে ফাইনাল সেটেলমেন্টে যাবো না, আমি এই প্রকৃত সংযোজনের ভিত্তিতে রেয়াতি পদ্ধতিতে আমি করব, ঠিক আছে? তখন আপনি কি কি করবেন? তখন আপনাকে কি কি করতে হবে? ফাইনাল সেটেলমেন্টে আপনাকে শর্ত আমি দেখাইছিলাম যে আহ, ওইখানে কি করতে হয়, ওইখানে কিন্তু আপনাকে 4.3 মানে প্রাইস ডিক্লারেশনটা দেওয়া লাগে না, ঠিক আছে? কেউ আপনার ভিডিএস কাটবে না, কথা বুঝছেন? কে বোঝেন নাই? কেউ আপনার ভিডিএস কাটবে না, আপনাকে 4.3 দিতে হবে না, ঠিক আছে? তো এইটা হলো ফাইনাল সেটেলমেন্ট। আর যখন আপনি 15% হারে চালান দিবেন, 15% হারে যখন চালান দিবেন, তখন আপনার কি হবে? এই যে এখানে দেখা আছে যে আপনি 55% অধিক না হলেও, এই দেখেন এই কথাটা এখানে দেখেন, কিন্তু সুন্দর করে লেখা আছে, এটা কিন্তু আমাদের মুখের কথা না, হ্যাঁ। এটা কিন্তু দেখেন, এই যে 50% এর শতাংশের অধিক না হলেও প্রকৃত সংযোজনের ভিত্তিতে রেয়াতি পদ্ধতিতে 15% মূল্য সংযোজন ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 15, ধারা 32 এর উপধারা 5 এর মূল্য সংযোজন সম্পর্কের বিধিমালা 2016 এর বিধি 21 এর বিধান মোতাবেক
এবং আইনের ধারা 46 শর্ত পালন সাপেক্ষে মূসক পরিশোধপূর্বক সরবরাহ করতে পারবেন। এইখানে দেখেন, এই যে ধারার কথা কে বলছিল, যে ধারা আসলে ধারা কয়টা, ধারা মনে থাকে না, মনে থাকে না, ধারা কিভাবে মুখস্থ করব, তাই না? তো এই যে ইম্পর্টেন্ট যে ধারাগুলো, আমি বলছি যে ইম্পর্টেন্ট যে কিছু ধারা আছে, সেই ধারাগুলো আপনাকে তো জানতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে ধারা 15 কি, কে বলতে পারে? ধারা 15 বলেন, একজন বলেন ভাই। মূসক আরোপের যে মূসক আরোপ যেটা ধারা দিয়ে হয়, মানে এই ধারায় 15%। মূসক আরোপযোগ্য যে 15% যেটা মূসক আরোপ বা ওই, করারোপ। হ্যাঁ হ্যাঁ, কর আরোপ যেটা, ঠিক আছে? তো সেটা হলো ধারা 15। এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, ভাইবা তো প্রশ্ন করতে পারে যে আপনি যে আমরা যে ভ্যাট দেই, এই ভ্যাটের এই হারের যে ধারাটা, এটা কোথায় আছে, ঠিক আছে, কোন ধারাতে বলা আছে? তো আপনাকে বলতে হবে ধারা 15 দ্বারাই এই মূসক হারগুলো নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে? তো এটা একটা। আর বিধি 21, তো বিধি 21-এ কি আছে বলেন? বিধি উৎপাদ 21-এ কি? সহক। হ্যাঁ, উপকরণ উৎপাদ সহক, যেটা আমরা প্রাইস ডিক্লারেশন বলতেছি, ঠিক আছে? আসলে এটা প্রাইস ডিক্লারেশন তো না, উৎপাদ উপকরণ সহক যেটাকে বলা হয়, যে কনজাম্পশনের ইস্যুটা দেখার জন্যই এই প্রাইস ডিক্লারেশনটা দেওয়া হয়, ঠিক আছে? তো এটা হলো বিধি 21, ঠিক আছে? তো বিধি 21, তারপরে আপনার ধরেন যে যে ধারা 32, ধারা 32-এ কি আছে বলেন? মুখস্থ, এটা মুখস্থ করে বলেন এখনই। কর হার নিরূপণ। হ্যাঁ, অ্যাডভান্স করের ট্যাক্স। হার নিরূপণ। করযোগ্য সরবরাহ মূল্য নির্ধারণ। ধারা 32 বলতে, ধারা 32 কোনটা? যেটা আমরা ওই যে মূসক আরোপযোগ্য যেটা মূল্য বের করি, যে মূসক আরোপযোগ্য আর মূল্য কোনটা ডিভাইডেড হবে? বাই 100 হ্যাঁ বাই হ্যাঁ আর। হ্যাঁ, করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ, করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ, যেটাকে আমরা বলি যে সব সময় কিন্তু ইয়া থাকে, আপনার কি বলে এটা, সব সময় সিস্টেম হলো যে ভ্যাট সহ মূল্য, ঠিক আছে? এটা হলো, এটাতে বোঝায় যে সব সময় হলো ভ্যাট সহ মূল্য। তো ভ্যাট সহ মূল্য হলে আমরা কি করি, ভ্যাট থেকে মূল্য থেকে ভ্যাটটা পৃথক করি। পৃথক করার সূত্র হলো যেটা আছে আর ভাই, আর প্লাস 100, ঠিক আছে? তো সেটা হলো ধারা 32-এ, মানে করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ যেটাকে বলা হয়, সেটাকে ধারা 32-এ। আর বিধি 21 তো বললাম। আর ধারা 46 কি, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, ধারা 46, উপকরণ কর রেয়াত। উপকরণ কর রেয়াত। এইটা না জানলে ভ্যাটে আপনি শেষ, ভ্যাট শিখার দরকার নেই, ঠিক আছে? তো ধারা 46 কি আলোচনা করার দরকার আছে না নাই বলেন? এটা তো ভাইয়া সবাই সারা জানে, জীবনে তারপরে আলোচনা করলেও এটা আলোচনা শেষ করতে। হবে না ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন বলেন। ধারা ধারা 46 নিয়ে তো আমাদের সব সময় আলোচনা করতে হবে, সব সময়। হ্যাঁ, এই যে এটাই শুনতে চাচ্ছিলাম আমি। ধারা 46 মানেই সব সময় আলোচনা। এইটা না জানলে, এটা আপনার মুখের সামনে যদি না থাকে, তাহলে আপনার আর বুদ্ধি নাই, ওই জায়গা থেকে আপনি কোনো কিছু, ভ্যাটের কোনো কিছু আর জানতে পারবেন না, ঠিক আছে? ওইটা সব সময় থাকবে আপনার মুখের সামনে, ধারা 46। ধারা 46 যারা রিবেট নেই, তাদের ক্ষেত্রে ধারা 46 একদম ঠোঁটস্থ থাকতে হবে, একদম চোখের সামনে রাখতে হবে ওকে, ঠিক আছে? এইটা হলো সিস্টেম। তো এখন আমরা এই যে এখন ধরলাম যে আমরা 15% হারে চলে যাব, ঠিক আছে? 15% হারে যখন যাব, তখন এই যে এই জিনিসগুলো আমাকে স্মরণ রাখতে হবে, যে ধারা 32-এ কিভাবে বলা আছে, ধারা 15-তে কিভাবে বলা আছে, 21-এ বিধি 21-এ কি বলা আছে, এই 46 ধারাতে, মানে এই ধারাতে কি বলা আছে। এই জিনিসগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে জানতে হবে। আমি কিন্তু ধারা 15 কিন্তু পড়া দিছিলাম, এটা কে কে দেখছেন জানি না, তবে নিজের দায়িত্বে এগুলো একটু দেখি না, কারণ আমি তার আপনাদেরকে গুলে খাওয়াতে পারবো না, আপনাকে একটু কষ্ট করতে হবে, দেখতে হবে এটা। ওইখানে যদি না বোঝেন, তখন আমি আছি, ঠিক আছে? এই 15% রেয়াত গ্রহণ, এই যে আপনি দেখেন যে এখানে তারপরে আছে হলো, আপনি যখন 15% হারে নিবেন, তখন কি আপনার আমদানিকালে যে মূসক দিয়ে আসছেন, সেটা আপনি রিবেট পাবেন কিনা বলেন? পাবেন, হ্যাঁ, হ্যাঁ। পাবো। 15% দেওয়া মানে আপনার সরবরাহ যদি 15% হয়, তাহলে এটা ধারা 46-এ আছে, তাহলে আপনি আমদানিকালে যে মূসক দিয়ে আসছেন, সেটা আপনি রিবেট পাবেন। তো আর ভাইয়া, 7.5%। ক্লাসে ক্লাসে ঢোকার ক্ষেত্রে কি কোনো আছে? যে দুই একজন মনে হয় ঢুকতে পারতেছে না। ওয়েটিং রুমে দেখাচ্ছে এমডি আলামিন, একটু দেখবেন না, দিছি তো, আপনার। দিছি আমি, ইয়া দিছি। আপনি ইয়া দেন একটু, আপনি পারতেছেন না?
না, আমি তো পারতেছি না অ্যাক্সেস পারতেছেন না? দিতে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আমি দেখতেছি। তো হ্যাঁ, হয়েছে। এমডি আলামিন ছিল বাইরে, মানে বাহির এখন হ্যাঁ ঠিক হ্যাঁ, আমি আছে। দেখতেছি এখানে ওয়েটিং এ দেখাচ্ছে, তো আমি দেখতেছি। তো একটু সমস্যা হয়ে গেল, দুজন না হলে এটা একটু ঝামেলাই অবশ্য। আপনি এগুলো যদি একটু অ্যাপ্রুভ করতে পারতেন তাহলে সুবিধা ছিল। তো ঠিক আছে, সমস্যা নেই। জি। তো এখন আর যদি আমরা ধরেন যে 7.5% আগাম কর, আপনারা জানেন আমদানিকারকের আগাম কর কত, এটা মনে আছে? আমদানিকারকের ক্ষেত্রে আগাম কর সাড়ে হচ্ছে সাত পার্সেন্ট 7.5%, হ্যাঁ। কমার্শিয়াল এটা এর ক্ষেত্রে 7.5%। হ্যাঁ, ওইটাই কমার্শিয়াল কমার্শিয়াল আমদানিকারক। আমদানিকারক 7.5%, ঠিক আছে। তো এটা 7.5% দিয়ে আসতেই হবে আপনাকে, কোনো বুদ্ধি নেই। তো 7.5% দেওয়ার পরে আপনাকে ইয়ে করতে হবে। তাহলে আমরা কি এটিটা পাবো না? গত ইয়াকে যখন করলাম তখন তো এটি পাইনি, তাই না? তখন তো আমরা এটি পাইনি, পাইছি। যখন আপনি ফাইনাল সেটেলমেন্টে গেছেন তখন কি আমদানিকারকের যে মূসক এবং এটি কি, এটা কি ফেরত পাইছিলেন? এটি এটি পাননি, পাওয়া যায় কিন্তু মূসক পাওয়া পাওয়া যায় না। যায়নি, হ্যাঁ পাওয়া যাবে না। তো এখানে আমরা যেহেতু 15% হারে রিয়াত, মানে রিয়াতি পদ্ধতিতে যাবো, 15% হারে চালান দিব, সেই ক্ষেত্রে আপনার আমি 15% হারে যেটা আপনি দিয়ে আসবো ইয়েকে, সেটা আমি পাবো, ঠিক আছে, সেটা আমি পাবো। তো আর 7.5% যেটা এটি দিয়ে আসছি সেটাও ফেরত পাবো, ঠিক আছে। এটা কিন্তু সুন্দর পদ্ধতি একটা, যে আপনি রিয়াত পাবেন এবং সবকিছু নেবেন, এবং আইনের ধারা এই যে 68-69 বিধান মোতাবেক নির্ধারিত সময় পদ্ধতি রিয়াত রিফান্ড গ্রহণ করতে পারবেন। যখন আপনার ব্যালেন্স থেকে যাবে, যখন আপনার ব্যালেন্সটা থেকে যাবে তখন আপনি 68-69 বিধান মোতাবেক এইটা তখন আপনি ফেরতের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই এখন কাজ হলো যে আপনি যখন প্রোডাক্টটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কোথায় এন্ট্রি করতে হয় সেদিন দেখাইছি আমি, 6.1, 6.2.1 এটা খাতা তো অবশ্যই এটা জানেন আপনারা। আপনি যদি সফটওয়্যার ইউজ করেন, সফটওয়্যার ইউজ করলেও আপনাকে এটাই ইউজ করতে হবে, ঠিক আছে। সফটওয়্যার ইউজ করলে এটাই ইউজ করতে হবে। আর প্রতিটা সরবরাহের বিপরীতে 15% হারে চালান দিব। চালানটা চালানপত্র প্রকৃত সরবরাহ প্রদর্শন করবে, কর হার অন্যান্য তথ্য লিপিবদ্ধ হবে। আর কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূসক 6.5 পণ্য স্থানান্তর চালানপত্রের মধ্যে এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করতে হবে, এটা তো জানেনই এগুলো। আর এই যে প্রতিটি পণ্যের বিপরীতে সরবরাহের পূর্বে উপকরণ উৎপাদ সহ ঘোষণা মূসক 4.3 দাখিল করতে হবে। এটা কি করতে হবে? কে বলতে পারবে? না না, হবে না। কেন হবে না? এটা করা লাগবে না, বছর থেকে করা লাগবে না। হ্যাঁ, এ বছর থেকে না, এটা বাদ দেওয়া হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ এই যে মনে আছে, গুড। এইটা আমি দেখাইছিলাম কিন্তু এই গতকাল হ্যাঁ গত হ্যাঁ, গত গত ক্লাসে দেখাইছি। দেখাইছিলেন এই বছর থেকে করা লাগবে না। 9 আদেশ নাম্বার 9 একটা আমি দেখাইছি আপনাদেরকে। যারা যে হ্যাঁ, যে আমদানিকারক 15% হারে চালান দিবে, ঠিক আছে, তার ক্ষেত্রেও আর 4.3 বা 4.3.1 এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। এটা কিন্তু চেঞ্জ করেনি উনি, এই জিনিসটা এখানে চেঞ্জ করেনি। এখানে শুধু লিখে দিয়েছে 4.3.1 উৎপন্ন সব দাখিল করা যাবে না। তো 4.3ও তো দেওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? তো এই যে জিনিসগুলো আপনারা ধরেন যে একটা জিনিস যদি আপনি পড়াশোনা করাতে যান বা করেন, তো এই যে জিনিসগুলো যদি আপনি ঘাটাঘাটি না করেন তাহলে তো আপনি এটা বলতে পারতেন আমরা তো ভুল শিখতাম, এখানে শিখতাম না। তো এই জন্য আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে যে আমাদের আহ, নতুন নতুন যে এসআরও বা আদেশগুলো দিছে, হ্যাঁ 26 সালে যে এসআরও আদেশগুলো দিছে, সবাই একবার করে দেখবেন, ঠিক আছে। আর যদি কাছে না থাকে, আর যদি আমাকে রিকোয়েস্ট করেন, আমি আপনাদের প্রতিদিন একটা করে দিব, যেটা একটু দেখে নেন যে এই 26 সালে যে এসআরও বা আপনার এই আদেশ, হ্যাঁ তারপরে আপনার ধরো বিশেষ আদেশ যেটা আছে যেগুলো, হ্যাঁ তারপরে কোনো ব্যাখ্যাপত্র যদি থাকে 26 সালের, সেইগুলা জিনিসগুলো আমরা একবার দেখে নেব। যারা ভাই ডেডিকেটেড আপনি তারা, একটা একটা করে প্রতিদিন দিয়ে দিন, আমরা দিয়ে হ্যাঁ দিলে ভালো এটা হয়। আমি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা কাজ করি আমরা পড়াশোনার জন্য, এটা এগুলো কিন্তু করতে হবে। এগুলা যদি না করেন, আপনি যদি নাই জানেন তাহলে তো হবে না। এটা তো ধরেন যে আমিও জানতাম না যদি আমি এই জিনিসগুলো পড়তে না যাইতাম, তাই না। আমি জি কিন্তু জি। আমার কাজ হলো, দেখেন আমি বসে থাকি কিন্তু 26 সালের যে কি কি দিছে, হ্যাঁ 26 সালে যখন বই, যখন ওই জন্য আপনাদের বলছি যে বইগুলো পাই তাহলে পড়াশোনা করাতে সুবিধা হবে। এই জন্য আমি ক্লাসগুলো কিন্তু সামনের দিকে আমি ব্যস্ত ছিলাম, ভালোই হয়েছে। তো এখন ধরেন যে যে এখন নতুন নতুন জিনিস, তো সেগুলা জিনিস আমি প্রত্যেকটা জিনিস প্রতিদিন যা একটা বের করে দেখি যে 26 সালে কি কি চেঞ্জ করছে, ঠিক আছে। তো এগুলা জিনিস এছাড়াও গুলো কিন্তু অনেকেই পড়েই না, অনেকেই দেখেই না, ঠিক আছে। ঘোষণা বা যেগুলা ধরেন ব্যাখ্যাপত্র বা বিশেষ আদেশ, যেগুলা আপনার আদেশ, জেনারেল আদেশ যেগুলা থাকে সেগুলা কেউ দেখেই না। এই জন্য উচিত যারা যারা পড়াশোনা করে, যারা ডেডিকেটেড একদম ভেটে, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো দেখা একদমই বাধ্যতামূলক, ঠিক আছে। এটাই হলো গাইডলাইন, এই গাইডলাইনটার জন্যই কিন্তু আমাদের একত্রিত হওয়া, অন্য কিচ্ছু না, কথা বুঝছেন। আমাদের যে প্ল্যাটফর্মটা দাঁড় করাইছি শুধু এই জন্যই,
যে আমরা যেন গাইডলাইনটা সঠিকভাবে পাই। হ্যাঁ, হ্যালো। ভাই সৌজন্য সংখ্যা পান নাকি আপনি জি এক বা ভাই। একাধিক? ও, সৌজন্য অবশ্যই সংখ্যা না ভাই, না, সৌজন্য সংখ্যা পাই না এখানে সৌজন্য হলো। সংখ্যা পেলে প্রতিবেশী হিসেবে একটু আবদার করতাম আর কি। না, সৌজন্য সংখ্যা আমি পাই না, আমি আমার কোম্পানি থেকে সব বই কিনি, ঠিক আছে। আমার আহ, কোম্পানি থেকে আমি বই কিনি, সবগুলাই বই কিনি, কোম্পানি থেকেই বলা সব বই কেনার জন্যই। আমার আর থেকে এক কিনিও কপি আমি করে কিনা, আমি যদি কোম্পানি থেকে টাকা না দিলাম নিজে থেকে কিনতাম, এটা এটা কোনো ইয়া নয়। কিন্তু সব লেখকের বই কেনার চেষ্টা করি। হ্যাঁ, আমার এখানে বই কেনার কোনো বাধা নেই। আমি আমার ভ্যাটে যত বই লাগবে সবই কিনবো আমি, ঠিক আছে। আর স্যারেরাও জানে যে আমি সব বই দেখা মানে পড়ি, দেখি, কোনো জিনিস হুট করে না পাইলে প্রত্যেকটা বই ঘাঁটি আমি। এটাই হলো সিস্টেম, ঠিক আছে। এই জন্য আপনারাও চেষ্টা করেন। হ্যাঁ, আর যেগুলা শোনেন সব বই আপনাদের হ্যালো। শোনেন, কারো যদি ইয়া না থাকে, মানে আমার ইয়া দেখে আপনাকে কিনতে হবে, আমার টাকা লাগতেছে না তো, কিন্তু আপনাদের অনেক টাকা লাগবে, এর দরকার নেই। যেগুলা জিনিস পাবেন না সেগুলো তো আমি আছি, আমি আমার এখানে থাকলে আমি আপনাদের প্রোভাইড করব, ঠিক আছে। যেমন ধরুন আবু সুফিয়ানের বই যদি না কিনেন, আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে প্রায় সবই পাওয়া শিটগুলো। যায় হুম। অনলাইনে, কিন্তু ভাইয়া এই বইটার নাম কি, না এই বইটার লেখক কে যেটা আপনি এটা আবু দেখে সুফিয়ান, পড়াচ্ছেন? এটা আবু সুফিয়ানের বই, এটা আবু সুফিয়ানের বই। ওকে, থ্যাংক ইউ। আবু সুফিয়ানের বইটা নিতে পারেন, আমি বলছি তো আপনাদের, কিন্তু বলে দিছি আবু সুফিয়ানের বই এবং রৌফ স্যারের বই, এই দুইটা বই থাকলেই হবে, আর কিছু বই লাগবে না। যেমন আসিফ সাহেবের বইটা এতটা এতটা আমার ভালো লাগেনি, ভালো লাগতেছে না, ঠিক আছে। ও এত মানে এত ইয়া করে, এত আহামরি এমন কোনো কিছু না, ঠিক আছে। কিন্তু আবু সুফিয়ানের বইটাতে অনেক সুন্দর কাজ, যে জিনিসগুলো অন্যান্য কোনো বই নাই। হ্যাঁ, ও কিন্তু আমার এটা পছন্দ হয়েছে বলতে আপনাদের কিন্তু এটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি আর নতুন করে করতে যাইনি, এখানে জিনিসগুলো ভেঙে ভেঙে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। একই জিনিস আমি যেটা বলতাম সেটাই এখানে দেওয়া আছে। তো সেই জিনিসগুলো যে এখানে আমি দেখাচ্ছি, দেখাতে আরো সুবিধা, যে দেখলে সুবিধা পাবেন, ঠিক আছে। তো আমরা 3 নাম্বারটাতে আমরা কি করব, এটা হবে না, হ্যাঁ, এটাও 4.3ও দাখিল করা লাগবে না, ওকে। আর দাখিল পত্রের অংশে যখন আপনি 15% হারে সেল করবেন, তখন সবাই জানে নোট 4-এ কিন্তু আদর্শ হারে সরবরাহের তথ্য প্রতি 3 কর মেয়াদ শেষে প্রতিটি কর মেয়াদে দাখিলপত্র প্রদর্শন করতে হবে। কয় কর মেয়াদ এবার বলেন, কয় কর মেয়াদ পর 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 করবেন রিটার্ন? কিন্তু 3 কর মেয়াদের পরে 3 কর মেয়াদ বলা আপনারা আছে। আমরা তিন প্রত্যেক কর কর্মীয়াদি। মেয়াদেই করি। প্রত্যেক কর মেয়াদে। আমিও প্রত্যেক কর মেয়াদে প্র্যাকটিস করি, এটা হ্যাঁ, ভালো। এটা ভালো, এটা আসলে অনেক ভালো, এটা যারা যারা বোঝে, হ্যাঁ, যারা বুঝবে, যারা ভালো ইয়া করে, তারা অবশ্যই আপনারা প্রত্যেক ইয়েকেই করবেন, প্রত্যেক কর মেয়াদেই ফর্ম কি আপনারা দাখিল করবেন। প্রতি কর্মমেয়াদী আসবে আগের মতোই? হ্যাঁ, থাকবে তো, প্রত্যেক কর মেয়াদে থাকবে, আপনার ওইখানে তো বলাই থাকবে যে আপনার ডেট দেওয়া থাকবে, যে আপনার ডেট দেওয়া থাকবে, যে ওই 3 মাস পর 15 তারিখ, ঠিক আছে। যে ধরেন যে হ্যাঁ, এটা জুলাই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তাই না। তাহলে অক্টোবর নভেম্বরে গিয়ে ওইটা আপনার ইয়া থাকবে, 15 তারিখ থাকবে, কথা বুঝছেন। ও মানে আগের মতো কর্মীয়াদি প্রতি দিয়ে মাসে দেওয়াই আসবে। ব্যবস্থা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা আমরা ঠিক আছে। সামনে সামনে 1 তারিখ থেকে দেখতে পাবো, এটা সবাই হ্যাঁ, দেখবে না, হ্যাঁ, সবাই কিন্তু দেখবেন, অনেক কিছু আচ্ছা, চেঞ্জ আসবে বা অনেক ফর্ম ইয়া আসবে। তো ওই সুন্দর সবগুলা দেখবেন, আর কোনো আপডেট থাকলে সাথে সাথে আমাদের গ্রুপে জানাবেন যে এই জিনিসটা আপডেট হয়েছে এখানে, ঠিক আছে। এটা কিন্তু ওকে সিস্টেম, ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমি ধরেন ঠিক যে আছে। আমি গিয়ে কিন্তু ওই প্রতিদিন ওই কি বলি এনবিআর এর সফটওয়্যার, এই এনবিআর এর ওয়েবসাইটে ঢুকে দেখি যে কি কিছু দিছে নাকি। হ্যাঁ, সকালবেলা যায় কিন্তু আমার কাজ এটা, যে এনবিআর এর সব ইয়াকে ঢুকি, ওয়েবসাইটে ঢুকি, আরেকটা ঢুকি সেটা হলো আমার ইমেল, যেটা আমার কোম্পানি ইমেল আছে, এই ইমেলে ঢুকি, ঠিক আছে। তারপর হোয়াটসঅ্যাপে যে কিছু আসছে কিনা, এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা জিনিস, এগুলা কিন্তু দেখতে হয়। মানে কম্পিউটার খুলেই আপনার যেগুলো, আপনার যে কাজ, যে আপনি এনবিআর সফটওয়্যার আগে ওয়েবসাইটে ঢুকবেন, তারপরে আপনার নিজস্ব যে মেইল আছে, হ্যাঁ, সে মেইলে ঢুকবেন কিছু আসছে কিনা গ্রুপ থেকে। আবার তারপর আপনি হোয়াটসঅ্যাপ দেখবেন, হোয়াটসঅ্যাপে তো অনেক জিনিস আসে, কোনো স্যার কোনো মেসেজ দিছে কিনা, বা আপনার গ্রুপ হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ থাকে, ওই গ্রুপে কোনো কিছু লিখছে কিনা, এই জিনিসগুলো চেক করা অফিসিয়ালি, ঠিক আছে। এটা একটা। আর আমি বাড়তি কথা বলে ফেলাম, কে কিছু যেন মনে করেন না এগুলো, হ্যাঁ। তারপর আপনার এখানে আমদানিকালে যখন তথ্য যখন দিবেন 9.1-এর 4-এর অংশ নোট 10 এবং 23-এর মধ্যে প্রযোজ্য নোটে এন্ট্রি দিতে হবে, এবং নোট 30-এর মধ্যে আমদানিকে পরিশোধ আগাম কর আমদানি পরবর্তী 6 মধ্যে আসে, এটা তো জানেনই আপনারা। তো এখন এই যে আপনার যেটা ইয়ে আসবে, কি বলে এটা, অংশ 4-এ এখানে কি আপনি যখন রিবেট নেবেন, রিবেট নেওয়ার সময় আপনি এটা কতটা দিবেন, যদি ইয়া হয় ব্লেমেন্টি হয়, তখন আপনি নোট 15 দেখাবেন। আর যদি আপনার এই কি লোকালি কিনছেন, লোকালি কিনলে আপনার নোট 14 দিয়ে আপনি এন্ট্রি দিবেন, ঠিক আছে।
এটা আমরা দেখাবো একটু পরে। আর প্রতিটা কর মেয়াদের বিপরীতে নিট প্রদেয় কর চালানের পরিবর্তে যদি আপনার নিট প্রদেয় আসে তাহলে আপনাকে চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং তার তথ্য দাখিলপত্রে 58-তে দেখায় দিবেন। ঠিক আছে, এইটা হলো আপনার 15%-এর ইয়া। আর 15%-এর সবচেয়ে একটা বড় ইস্যু এটা হলো আপনি যদি যখন 6.3 লিখবেন, যখন কোনো 6.3 লিখবেন তখন আহ শোনা যাচ্ছে না ভাই। হুম, দাঁড়ান একটু দাঁড়ান, আমি এটা ভালো। এখন তো আগে 1,000 ছিল, আর দাম ছিল। হ্যাঁ, কমে গেল কেন? তাহলে নিগম পাঁচ বিক্রি করে। এটা আসছে, এবার দেখেন তো, দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, 6.3 দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না তো ভাই। 6.3 দেখা ফাইল যাচ্ছে ওপেন না? হয় নাই, আবু ভাই ফাইল ওপেন হয় নাই। আমি তো তোমার সম্পর্কে খারাপ কিছু মানতে পারি। এবার হবে। ইয়েতে দিয়ে একটা বাসায় একটা টিকেট দিব। এবার আসছে না ভাই? হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে দেখেন, এখানে আমরা গতদিন আমরা দেখাইছিলাম যে এখানে আপনার এই যে পণ্যের যে বর্ণনা বা সেবার বর্ণনা এভাবে যেটা আমরা দিছিলাম, ঠিক আছে? এখানে এখানেও কিন্তু আপনি যখন কোনো চালান দিবেন কাউকে, যখন আপনি কাউকে 6.3 দিবেন আমদানিকারকের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু ধারা 46-এ আপনার কিন্তু লেখা আছে এটা, হ্যাঁ, ধারা 46-এর এটা কিন্তু লেখা আছে যে আপনি যখন কোনো চালান কাটবেন তখন আপনার বিলেবিলিটি নাম্বার, ডেট, বিলেবিলিটি নাম্বার, ডেট, এটা কিন্তু লিখতে হবে। এটা জানেন সবাই? বলেন তো। জি ভাইয়া, হ্যাঁ, যারা কাজ করেন, এই যারা, সিস কোডটা দিয়ে দিতে হবে। হ্যাঁ আপনাকে এটা আমি বলি, পণ্য ঘোষণার নাম উল্লেখ থাকলে এই দেখেন, এ, 1-তে দেওয়া আছে যেটা, হ্যাঁ, কর চালানপত্র বর্ণিত বর্ণনার সহিত আমদানির বর্ণিত এবং পণ্যের আলোকে যথাযথ বাণিজ্যিক বর্ণনা মিল না থাকলে। তার মানে কি, আপনি যখন চালান কাউকে দিবেন, ঠিক আছে, এসএস কোড সহকারে, এসএস কোড না দিলেও হয়, এসএস কোড লেখা নাই কিন্তু এসএস কোড দিলেও ভালো, এসএস কোডটা দিবেন এবং বিলেবিলিটি নাম্বারটা দিবেন, ডেটটা দিবেন এবং পণ্যের যে নামটা থাকবে আপনার বিলেবিলিটিতে এইটা এখানে থাকতে হবে। এইটা এখানে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা ডিবেটটা ওই হবে না। মানে সে রিবেট পাবে না, যাকে দিবেন আপনি, হ্যাঁ, যাকে আপনি দিবেন সে কিন্তু রিবেট পাবে না। ঠিক আছে, এই জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে যখন একটা চালান দিবেন কাউকে, অবশ্যই আপনি চালানের এখানে বিলেবিলিটি নাম্বার, ডেট, এই এটা পণ্য পণ্য যেটা বর্ণনা যেটা আছে আপনার বিলেবিলিটিতে সেটা সুন্দর করে এখানে লিখতে হবে, লিখে আপনাকে বিক্রি করতে হবে। ঠিক আছে, এটা আপনি 15% হারে যা কিছু আছে এখানে সব সংযোজন তো আপনি দিবেন, যা ইচ্ছে সংযোজন দিয়ে আপনি কাজ করবেন, কাজ করার পরে এখানে তখন 15% হারে, এখানে 15% হারে চালানটা দিবেন। ঠিক আছে, তো 15% চালান দিলে তখন 15% হিসাবে যেটা আসবে সেটা আপনি লিখবেন এইখানে। ঠিক আছে, এইটা হলো সিস্টেম। তো এখন এখানে কোনো ঝামেলা আছে? এই জায়গায় 6.3টা লেখানো দেখালাম কিন্তু, হ্যাঁ, যে যারা আমদানিকারক যারা সেল করতেছেন বা কোনো কাজ করতেছেন কারো, তখন আপনারা এটা সুন্দর করে বিলেবিলিটিটা, যে বিলেবিলিটি মাল বিক্রি করবেন সেই বিলেবিলিটির নাম, বিলেবিলিটির নাম্বার, ডেট, এই এইচএস কোড দিয়ে আর যেটা বর্ণনা করা আছে, যে লেখাটা আছে সেটা আপনারা লিখে দিবেন এখানে। ঠিক আছে, এটা হলো আপনার দায়িত্ব, এটা দায়িত্ব, এই দায়িত্বটা
অবশ্যই করবেন কিন্তু। এইটা হলো আমরা 15% হারে যখন যাব তখন কাজ করবো। তার মানে আমরা বুঝলাম আপনার সামারি হলো 15%-এ গেলে আমাকে আর 4.3 দেওয়া লাগবে না, কিন্তু বাদ বাকি সবকিছু মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ইয়ে। আর সংযোজনের হার যদি 50%-এর মাহবুব অধিক। ভাই, জি ভাইয়া। এখানে একটা কথা আছে, 15% যদি আপনি মূল্য ঘোষণা না দিতে হয় তাহলে কিন্তু 50% বা তদূর্ধ্ব সংযোজন দিতে হবে। কে বলছে আপনাকে? এটা আসিফ স্যারের একটা ভিডিওতে দেখছি আমি। আসিফ স্যারের ভিডিও দেখলে তো হবে না, আসিফ স্যার কি মানে সবই হাতে কি জানে নাকি? না, এটা এ এবছর আপডেট, এই বছর এ- আপডেট হয়েছে যে আপনার এ- আপনার কোথায়? রিটেল যারা আছে, হ্যাঁ। আপনার হচ্ছে এবার হচ্ছে যে ট্রেডার যারা আছে, হুম। সেবা এরকম আছে যে এখানে আপনার মূল্য ঘোষণা দিতে হবে না, কিন্তু 50% বা তার ঊর্ধ্বে সংযোজন দিতে হবে আর কি। না এটা ভাই প্রকৃত সংযোজনের ক্ষেত্রে, প্রকৃত সংযোজন আপনার 50% না হয় আপনি কেমনে দিবেন ভাই? এটা তো বারবার কে বলতেছি আপনার। আপনার তো 100%ও হতে পারে, একটা 102%ও হতে পারে, হতে পারে না? আপনার হ্যাঁ, যদি হতে পারে। হতে পারে তাহলে আপনার যদি আমি ধরেন যে আমার 50% হচ্ছে না, আমার 40%, আমি ফাইন্যান্স সেটেলমেন্টে আমি যাব না, আমি 15% হারে চালান দেবো, দিতে পারবো কিনা? না, না, সেটা পারবো কিনা? এটাই বলতেছি না, আপনি সংযোজন যদি প্রকৃত আপনার কমও হতে পারে। আমি বলছি হ্যাঁ। কোনটা, যে যদি আপনি মূল্য ঘোষণা না দিয়ে যদি আপনি প্র্যাকটিসে যান তাহলে 50% বা তদূর্ধ্ব সংযোজন দিতে হবে, আর যদি ঘোষণা দেন এটা তাহলে কোথায় লেখা একচুয়াল। আছে? এটা কোথায় লেখা আছে এটা বলেন আচ্ছা, আমাকে। এই ভিডিওটা আমি আপনাকে শেয়ার করব। না ভিডিও দেওয়ার দরকার না, আপনি আমাকে ডকুমেন্ট দেন। আচ্ছা, ডকুমেন্ট দিতে ডকুমেন্টটা হবে। দিলে আমি তাহলে আপনাকে দেখে দিতে হবে। ওটা দেখে বলে ও কোথায় বলছে কোন এসআরও বা আদেশ, যেমন ধরেন যে আমরা যে 4.3 দিতে হবে না, এটা যে অব্যাহতি দিচ্ছে আপনাকে, যে 15% হারে চালান দিলে আপনাকে হ্যাঁ, অব্যাহতি, ওখানে তো লেখা নাই যে সংযোজন 50%-এর অধিক হতে হবে। লেখা আছে এটা? এটা কি লেখা আছে নাকি? 50% বা তদূর্ধ্ব এরকম উনি বলছে আর কি। ওটা কি লেখা আছে কিনা আমরা ওটা আগে দেখি তাহলে, ওইখানে কোনো এটা লেখা আছে কিনা। এটা সম্ভবত একটা আদেশে দিয়েছে আর কি। কারণ আদেশে এটা লেখা নেই, লেখা নেই, সাধারণ আদেশ নয়, এটা লেখা নেই। ওটা লেখা আছে ভাই, সুদ ভাই? না, নাই, নাই, নাই। তাহলে এটা তো খালি 50% কথা, আচ্ছা, খালি এইটা শোনেন ভাই আমি আমি বলি, তাহলে। আরেকটা হ্যাঁ, কথা বলি, এখানে আমি বলি, এরা তো গায়ের জোরে সবকিছু করতে চায়, বুঝছেন? এখন এখন ধরেন আমরা এই যে আমরা জানি যে 7.5%-এর মোট উপকরণ মূল্য না, 7.5%-এর যদি মোট উপকরণ মূল্য 7.5% পার হয়, সেক্ষেত্রে আপনি রিবেট পাবেন না। যতটুকু বাড়তে হবে সেই ততটুকু আপনি রিবেট পাবেন না, এরকম কথা কিনা পাবেন এটা না। বলেন। হ্যাঁ, আমরা শিখে হ্যাঁ, আসতেছি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা, কথা বুঝছেন, এটা হ্যাঁ। কিন্তু শিখে আসতেছি। এখন একটা উপকরণ 7.5% বাড়লো কিন্তু মোট উপকরণ মূল্য বাড়লো না, সেক্ষেত্রে কি আমার কি দেওয়ার দরকার আছে? না, দেওয়ার দরকার নেই। দরকার নাই। আপনার আপনার অডিটে এখন কি করতেছে জানেন? এটা অডিটে ওরা বলতেছে যে আপনার একটা বাড়ে নাই, আপনি একটা বাড়ছে, ধরেন যে একটা 7.5%-এর উপরে বাড়ছে, আপনাকে প্রাইস ডিক্লারেশন দিতে হবে, না দিলে আপনার রিবেট এখানে আমরা ক্যান্সেল করবো। অডিটে এটা করতেছে ভাইয়া এখন। আমাকে সার্কেল অফিস থেকে ডাকছিল, হুম। তো ওরা অনেক কিছুই খুঁজলো, দেখলো, পাইলো না, পরে বলে যে ভাই আপনি ডিক্লারেশন কম করছেন, এই জন্য আপনার ভ্যাট এত কম। আমি বললাম যে মার্কেট প্রাইস দেখেন, মার্কেট প্রাইসে যদি মনে হয় যে আমার কম দেখানো হচ্ছে ন্যায্য বাজার তখন মূল্য আপনারা দেখবে, বুঝবেন। সমস্যা কি? হ্যাঁ, ন্যায্য বাজার মূল্য দেখুক না। তখন হচ্ছে মানে ওরা ওদের কথা যে আমাদের আমাদের একটা ফল বার করার চেষ্টা, পরে যাক হ্যাঁ হ্যাঁ, ওইটা আলহামদুলিল্লাহ। ওইটা ওইটা, মানে গায়ের জোরে অনেক কিছু করতে চায়, বুঝছেন তো, সেরকম। জি। তো আমি ভাই আমি এখন দেখিনি, আপনি দেখেন, এটা থাকতেও পারে, আমি বলতেছি না যে একবারে তো আপনার দেখেন ওটা আমার আমার দরকার যে ডকুমেন্ট, ঠিক আছে, আমার যেটা 9 আদেশ আছে আচ্ছা, সেখানে আচ্ছা, কোনো এটা কিছু আমি বলে না। আমি আপনাকে শেয়ার করবো, হ্যাঁ, বা হ্যাঁ ভাই, গ্রুপে ওইটা শেয়ার ওইটা করবো। একটু দেখেন, আপনিও দেখেন, হ্যাঁ আপনার, কারণ এটা বের করতে হবে, আমাদেরকে তো জানতে হবে এটা, ঠিক আছে? তো আমরা ঠিক জানার আছে, ঠিক জন্যই তো আছে, জি। আসছি এখানে। তো যদি ওরকম হয় তাহলে অবশ্যই আমরা বের করব, ঠিক আছে? ঠিক তো আছে, জি। 9 আদেশে তো নাই, 9 আদেশে খুরশিদ ভাই দেখছেন না, না? নাই, না, না, এটা এটা এবছর একটা নতুন আদেশ হয়েছে, আমি যতটুকু জানি এবছর হ্যাঁ, একটা আদেশ আদেশ হয়েছে। নয় নাই। নাই, ওখানে যে নয় তো অব্যাহতি দিছে, হ্যাঁ, ওখানে তো লেখা থাকে, শোনেন, 9 আদেশ ওটাই হলো আদেশ। 9 আদেশে যদি লেখা থাকতো সরাসরি যে 50%-এর অধিক হলে, তাহলে আপনি যদি 15%-এ যান তাহলে আপনাকে অব্যাহতি দেওয়া হলো 4.3 না, দেবে, না, কিন্তু এরকম এটা তো এটা লেখা তো নেই। নাইন আদেশ তো আগের, কিন্তু এর এবছর এবছর না হয়েছে, না, এবছর 9 আদেশ এবারে ভাই নতুন আদেশ, এটা নতুন 26-এর নতুন আদেশ। এটা না। হ্যাঁ, আচ্ছা, 26-এর তাইলে আদেশ। আচ্ছা, তাইলে আমি দেখে আপনি শেয়ার করবো ওইটাই না। বলা হয়েছে যে ওই এটাই এটাই মানে একটা মাতব্বরি করে বলছে 50% অধিক হলে আপনি 4.3 দেওয়া লাগবে না, 4.3 দেওয়া লাগবে না, আদেশ তো ওইটাই, কথা বুঝছেন? 4.3টা দেওয়া লাগবে না, আদেশ তো ওইটাই, ঠিক আছে? বুঝছি। তো যাক বলুক, সমস্যা নাই, আমরা ওই যদি থাকে বের করেন সবাই, যদি একটা কথা আসছে ওটা থাকলে বের করেন, ঠিক আছে? তাহলে আমাদের আরো সুবিধা হবে, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে।
আমরা এটা গেল। আর যদি আপনার 50% যদি অধিক হয়ে যায়, 50% যদি অধিক হয়, তাহলে দেখেন এখানে এখানে তো লেখা আছে 50% অধিক হয় স্থানীয় পর্যায়ে হ্রাসকৃত হারে। আপনি 50%-এর অধিক হলেও আপনি আপনার হ্রাসকৃত হারে সরবরাহ করতে পারবেন। ঠিক আছে, হ্রাসকৃত হারে সরবরাহ বলতে আপনার আপনার আমদানিকারকের হ্রাসকৃত হার কত? 7.5%। এটা সবাই জানি। এটা কোথায় আছে? আইনের 3য় তফসিলে। ঠিক আছে, অনুচ্ছেদ 3-এর বিধান অনুযায়ী। এটা কালকে দেখাইছিলাম যে অনুচ্ছেদ 3-এর বিধান অনুযায়ী কিন্তু এই 7.5% দেওয়া আছে। তাহলে আপনি 50% অধিক হলে আপনি 7.5%ও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি কি করতে পারবেন না, এখানে আমদানিকালে আপনি 7.5% হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, এটিটা নিতে পারবেন। বাট আপনি 15% হারে যে মূসক দিয়ে আসছেন সেই মূসকটা আপনি নিতে পারবেন না। ঠিক আছে, এটা হলো 7.5% দিলে 7.5% দিলে রিবেট নেওয়া যায় না, কিন্তু এটিটা কি সমন্বয় করা যায়? এটা মাথায় রাখেন, এটি কিন্তু সমন্বয় করা যায় 7.5% দিলে। অনেকে মনে করে যে এটিও পাবো না, ওই 15% হারে যে মূসক দিয়ে এটাও পাবো না। যারা জানে না তারা এটা বলে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি 7.5% হারে যদি চালান দেন, সেক্ষেত্রে আপনি এটিটা ফেরত পাবেন, এটিটার সাথে সমন্বয় করতে পারবেন, কিন্তু 15% হারে যে মূসকটা দিয়ে আসবেন সেই মূসকটা পাবেন না। ঠিক আগের মতোই, ঠিক সবগুলাই একই রকম 6.1 2.1 সব মেনটেন করতে হবে। হ্যাঁ, সব কিছু করতে হবে। এইখানে এই যে প্রতিটি সরবরাহের মূল্য বা উপকরণ মূল্য, পণ্যের মূল্য 7.5% অধিক পরিবর্তন হলে নতুন করে উপকরণ সহ দাখিল করতে হবে। ঠিক আছে, এখানে 4.3.1 দাখিল করা যাবে না। এইখানে 4.3 এইখানে দিতে হবে আপনাকে। এই 7.5% হারে যখন আপনি চালান দিবেন, 7.5% হারে যখন চালান দিবেন, তখন আপনাকে এই 4.3টা দাখিল করতে হবে। ঠিক আছে, এইখানে হলো মেন জিনিস। আর 15% হারে বলছি, 15% হারে হলে আপনাকে দেওয়া লাগবে না। এই যে নোট, এই দেখেন এখানে কিন্তু সরবরাহের তথ্যগুলো কিন্তু দেওয়া আছে সুন্দর করে, এগুলা দেখে নিয়েন, আপনারা পারবেন এগুলা এখন। হ্যাঁ, কোনো এন্ট্রি করার সমস্যা আছে? আমদানিকারকের এন্ট্রিটা নিয়ে কোনো ঝামেলা আছে কারো? এখানে এন্ট্রি কোথায় দিতে হবে? আপনি যখন অংশ 3-এ নোট 1-এর সরবরাহের তথ্য প্রতি 3 পর মেয়াদ, এই যে আপনি এখানে ধরেন যে আমরা কোথায় দেই, এটা নোট 1 লেখছে কেন? এটা আমরা নোট 8-এ দেই না 7.5% হারে? কেউ একদিন বলেন। এটা তো নতুন ফর্ম 9.1.1 এখানে হয়তো হ্যাঁ, এটা হলো কথা। হ্যাঁ, গুড। এই যে 9.1.1, হ্যাঁ, যখন আপনি, হ্যাঁ যখন আমি এটাতে 7.5% দিচ্ছি না, হ্যাঁ 7.5% দিলে তখন আমরা কি করি, দাখিলপত্র মূসক 9 এই যে এখানে কিন্তু তথ্য পরিবর্তন হচ্ছে দেখেন। যখন আপনি 7.5% দিবেন তখন আপনাকে 4.3 দিতে হবে। আর দাখিলপত্র কোনটা হয়ে যাবে? 9.1.1। ঠিক আছে, তখন নোট 3-এর 1-এ কাল সেদিন দেখাইছিলাম 9.1টা, ওইখানে শুধু সরবরাহ মূল্য এবং ভ্যালুটা দিয়ে দিলেই হবে। আর আমদানি তথ্য দাখিলপত্রে 9.1-এর 4-এর অংশের নোট এই যে এন্ট্রি দিতে হবে, মানে ওইখানে শুধু ভ্যালু আর ভ্যাটটা আসবে, এখানে আপনার রিবেট আসবে না। ঠিক আছে, 7.5% দেওয়া মাত্র আর রিবেট আসবে না, এখানে ভ্যালু ভ্যাট নিকলেও কিন্তু রিবেট আসবে না। আর যেটা এটি থাকবে, এটিটা কি হবে তখন, আপনি তখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যায় এটিটা নিয়ে নিবেন। বুঝতে পারছেন এটা? মাহবুব ভাই, ভাই এই যারা সাধারণ 9. হ্যালো, বলেন। সাধারণ ভাই যারা কমার্শিয়াল ইম্পোর্টার 50% এডিশন দিয়ে আপনার 7.5% বিক্রি করতেছে, তাদের রিটার্ন তো 9.1 হবে না? যারা 15% দিবে তাদের হলো 9.1। না না না, 50% এডিশন দিয়ে 7.5% সেল দিতেছে, যদি কোনো কমার্শিয়াল ইম্পোর্টার দেয়, তাহলে তাদের হ্যাঁ, রিটার্নটি কি 9.1 হবে নাকি দেখাই দিলাম তো, 9.1.1 হবে? 9.1.1 হবে। আচ্ছা, যখন সে রিবেট নিবে, যখন সে 15% হারে রিবেট নিবে তখন শুধু 9.1 হবে। আর যদি সে আপনার 7.5% হারে চালান দেয়, এক কথায় 7.5% হারে যদি চালান দেয়, তখন তাকে 9.1.1 হবে। হ্যাঁ, এডিশন যা যা খুশি তাই হোক, আপনার যদি 7.5%-এ আপনি যদি চালান দেন, সেই ক্ষেত্রে তার আপনাকে মানে হচ্ছে যারা 7.5% আর হচ্ছে ফাইনাল সেটেলমেন্টের জন্য 9.1.1। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর যদি এখানে একটা 15%, কথা আছে মাহবুব ভাই। হ্যাঁ বলেন। মাহবুব ভাই, আমরা তো আমরা তো কি পড়ছি যে বাণিজ্যিক আমদানিকারক এবং ব্যবসায়ী ট্রেডার এদের জন্য 9.1.1, এখানে কি 15 7.5 কি ভেরি করে সে বাণিজ্যিক আমদানিকারক, এটি হচ্ছে মেইন কথা। তার জন্য তো 9.1.1ই হবে, যে হারই হোক। না, এটা আপনার এটা কথা আছে, আমি বলি এখানে কথা আছে, যারা যারা রিবেট নিবে, ঠিক আছে, যারা রিবেট নিবে আদর্শ হারে যারা সেল করবে, তাদের ক্ষেত্রে 9.1 হবে।
ঠিক আছে, কারণ আপনার ওই রিবেটের ওইখানে 9.11 কিন্তু রিবেটের কোনো অপশন নেই। ঠিক আছে, ওইখানে কিন্তু রিবেটের কোনো অপশন নেই, রিবেট নেওয়ার সুযোগ নেই ওইখানে। এই জন্য আপনাকে 9.1 দাখিল করতে হবে। ওইখানে কিন্তু আপনার সেবা এবং নিবন্ধিত ব্যক্তি বলা আছে না, যে নিবন্ধিত ব্যক্তি যারা আছে তারা ওইখানে মানে উৎপাদনকারী যারা আছে তারা হলো 9.1টা ইউজ করবে, কিন্তু বাণিজ্যিক আমদানিকারক বা আমদানিকারক ফাইনাল সেটেলমেন্ট তারা হলো 9.1.1 ইউজ করবে। তাদের হলো সেল যেটা হবে, যাদের আদর্শ যাদের যেটা হার যে 7.5%, এটাতে দিলে সে 9.1.1 ইউজ করবে। আর আচ্ছা যারা ভাইয়া, রিবেট, হ্যালো, বলেন। জি ভাইয়া, যে দুইটাই করবে তাকে তো দুইটা দাখিলপত্র ইস্যু করতে হবে এক মাসে, 9.1 আর 9.11 হ্যাঁ অবশ্যই, এক মাসে। যদি আপনি আপনার জন্য যদি আপনি রিবেট নিয়ে রিবেটের অংশটা রিবেটের ওইখানে দেখাবেন, আর যদি আপনার 7.5% নেন তাহলে ওইটা দেখাবেন, ও দুটো দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটাই জানার ছিল। ভাইয়া বুঝছেন? একটা কোম্পানি তো সেই এক্সামটেড গুডস, তারপর হচ্ছে 7.5% কোম্পানির এবং জন্য স্ট্যান্ডার্ড গ্রেড। আমি বলি কোম্পানির জন্য কিন্তু বলা হয়নি, কোম্পানির জন্য 9.1। যেগুলা কোম্পানি আছে, নিবন্ধিত কোম্পানি যেগুলা উৎপাদনকারী, তাদের জন্য 9.1, ওখানে কোনো ইয়া নেই, আগের ওকে, মতোই। থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসায়ী এবং হলো আপনার হলো কি বল বাণিজ্যিক আমদানিকারক যারা আছে তাদের ক্ষেত্রে 9.1.1। এখানে এখানে ডিফারেন্স হলো একটাই, সেটা হলো যে রিবেট নিলে আপনি 9.1 ইউজ করবেন, আর রিবেট না নিলে আপনাকে 7.5% হারে চালানে চলে যাবে, মানে আপনি 9.1.1 চলে যাবে। ঠিক আছে শরীফ ভাই, বুঝছেন? আমার বুঝছি, মাহবুব আমার ভাই, একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন আছে, সেটা হলো আমি 1,000 কেজি মাল আনলাম বিল অফ এন্ট্রিতে। তো 1,000 কেজি মাল আনলে আপনি বলছেন হলো ইয়েতে ছোট ছোট খুচরা দোকানদার কাছে বিক্রি করলে ফাইনাল সেটেলমেন্ট, যদি কোনো উইথহোল্ডিং এন্টিটির কাছে বিক্রি করি তখন ফাইনাল সেটেলমেন্ট কাজ করবে না। এখন আমার 1,000 কেজির ভিতরে 500 কেজি আমি খুচরা বেচলাম, খুচরা আবার 500 কেজি উইথহোল্ডিং এর কাছে বিক্রি করলাম, এক্ষেত্রে কি হবে ইমপ্লিমেশনটা? আপনি বিক্রি করলে তো আপনি ফাইন্যান্স সেটেলমেন্টে তো যাবেন না, আপনি 7.5% তখন ভ্যাট দিবেন। আমি তো 500 কেজি ফাইনাল সেটেলমেন্টে থাকলাম, ওইটা খুচরা না দোকানদার ওইটা কাছে হবে বিক্রি না, করতে আপনি পারবো। যেটা যাবেন শেষ করতে হবে। আপনাকে যে যে পেমেন্টটি কাজ আমি তো করবেন 500 কেজি তো উইথহোল্ডিং এর কাছে বিক্রি করি নাই, আমি কিভাবে ওখানে যাব? কোথায়? আচ্ছা ভাইয়া, এখানে উইথ হোল্ডিং এর কাছে বিক্রি করলে এখন তারা ওই যে উইথ হোল্ডিং তো আপনার কাছ থেকে অটোমেটিক্যালি বিডিএস টা করে দিবে, এখন আপনি ওইখানে লুজার হবেন আর কি। এই আপনি দেখাই দেখলে তার সমস্যা নেই, ওখানে যে একটা কেটে দিবে ওইটা তারা অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। না না, আমি বলি ওনার যদি কোনো ভিডিওস কাটে কেউ, ঠিক আছে, উনাকে আর সেটেলমেন্টে করতে পারবেন না উনি। হ্যাঁ উনি হ্যাঁ, যদি সেটাই। উনি আর সেটেলমেন্টে থাকবে না ওইটা, তখন আপনার ওই যে যখন আপনি 9.1 দেখাবেন এটা, ঠিক আছে, 9.1 দেখাবেন যে আপনি ফাইন্যান্স সেটেলমেন্টে যখন দেখবে আপনার, যখন অডিট করবে বা আপনাকে দেখবে যে ফাইন্যান্স সেটেলমেন্টে আপনি অর্ধেক ফাইন্যান্স সেটেলমেন্টে বিক্রি করছেন, অর্ধেক ওই মানে ইয়ার কাছে এন্টিটির কাছে বিক্রি করছেন, ঠিক আছে, তখন আপনার আগেরটা 7.5% ভ্যাটটা আপনার কাছ থেকে আদায় করে ছাড়বে ওরা, আপনি ভ্যাট দেন আগে। কথা বুঝছেন? তাহলে নিয়মটা কি হলো? নিয়মটা হলো গিয়ে আপনি ফুল বিল অফ এন্ট্রিটাই উইথহোল্ডিং এর কাছে বিক্রি হিসেবে ধরে নিবে, এটাই কি? হ্যাঁ হ্যাঁ, সবগুলা উইথহোল্ডিং এর কাছে বিক্রি করছেন আপনি, তখন আপনাকে আমি হচ্ছে 7.5% বলি, হারে চালান। এটা এটা কি তাইলে আইনানুগ হলো বিষয়টা? এটা হতে পারে না, কারণটা যে আমি না আমি না, তো কেন উইথহোল্ডিং। আপনি ভাই, আমি বলি আপনি আইনের আগে দোষ দিয়েন না, আগে নিজে বোঝেন। হুট করে আইনের দোষ দেওয়াটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা বুঝছেন? হুট করে হুম আইনের দোষ দিয়েন না, আইনের দোষটা দেওয়া তো ঠিক না, কারণ ওখানে যেটা করা হয়েছে সেটাকে হুম। আপনাকে আইনে বলে দেওয়া হয়েছে ভাই, আপনি আপনি আইন মানতেছেন না, সেটা তো আপনার দোষ, আইনের কেন দোষ দিচ্ছেন আপনি? না, আপনাকে আমি তো বলে দেওয়া 500 কেজি খুচরা দোকানদারের আপনাকে কাছে বলা বিক্রি হয়েছে করছিলাম। ভাই, আপনাকে বলা হয়েছে 500 কেজি নয়, আপনাকে 1,000 কেজি, যখন আপনি সিদ্ধান্ত নিছেন না, আপনাকে বলা হয়েছে প্রথম সেলটাই আপনাকে হতে হবে। ওই এই আপনার ফাইনাল সেটেলমেন্ট করতে গেলে প্রথম সেলটা কখনোই উচ্চ কর্তনকারীর কাছে সেল করতে পারবেন না। তার মানে কি, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো উচ্চ কর্তনকারীর কাছে সেল করা যাবে না, এটা বলে দেওয়া আছে। দিলে আপনাকে বলা আছে যে এই সুবিধা ভুক্ত হবেন না আপনি, তাহলে আপনি কেন আইনের বাইরে কথা বলতেছেন বলেন? আপনাকে তো বলা হয়নি যে ভাই আপনি অর্ধেক বিক্রি করে অর্ধেক আপনি একে চলে যান, আপনাকে তো বলে নাই, আপনাকে আপনার খুশি মতো তো কাজ করতে পারবেন না। আইন আপনাকে বলে দিছে যে আপনি করতে পারবেন না, তাহলে আপনাকে আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আমার তো সব বিক্রি করতে পারবো না আমি এই এই খুচরা বাজারে, তাহলে আমাকে ওই পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। আপনাকে আইন সম্পূর্ণ স্বাধীনভাবে বলে দিছে যে আপনি এইভাবে যান, নালে এইভাবে যান, নালে এইভাবে যান, ঠিক আছে? তা আপনি কেন ওইখানে যা মানে গোলমাল পাকাবেন, আর কেন আইনের দোষ দিবেন আপনি? কথা বুঝতে পারছেন আপনার?
আমার কথা হলো যে আমি আপনি, বুঝতে পারছি হ্যাঁ, আমি আপনাকে যদি আগেই আমি যদি আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে, এটা আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা সেল করতে মনে হয় পারবো না, এটা মনে হয় খুচরা করতে পারবো না, আমাকে ওই এটা এন্টিটির কাছে বিক্রি ভাইয়া করতে এটা হবে। কি কোনো ব্যবসায়ী অ্যাজাম্পশন করতে পারে তার ফুল মাল কার কাছে বিক্রি ভবিষ্যৎ তো আর কেউ এটা না, অ্যাজাম্পশন করতে পারে না। ভবিষ্যৎ আপনাকে ভবিষ্যৎ আর দরকার নাই তো ভাই, আপনাকে যাওয়ার তো দরকার নেই। তাহলে আপনার ভবিষ্যৎ যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে তো আপনাকে আরো পদ্ধতি আছে নাই, আপনাকে করে দিছে না। আপনি হ্যাঁ ভবিষ্যতে যা যদি ভুল করেন, আপনি যদি ভবিষ্যতে যায় ভুল করেন, তাহলে তো আপনি ধরেন যে সাইড তো করবেই আপনাকে, তখন তো আপনাকে নিয়ে আসে বলবে যে আপনি তো ভবিষ্যতে এই যে এখানে এসে ভুল করছেন, আপনি তো লাইন তো সোজা যাওয়ার কথা ছিল, বেকার দিকে আসছেন, তাহলে বেকার দিকে আসলে জরিমানা আপনার যা কিছু আছে সবকিছু নিয়ে আসে সোজা করে দিবে আপনাকে। না ঠিক আছে না ভাইয়া, কথা? আইনটা ফ্লেক্সিবল হইলে ভালো হতো না, যে অনেক সময় দেখা যায় যে না, ওই উইথ হোল্ডিং ফ্লেক্সিবল ট্যাক্স আপনি হোল্ডার ধরেন হট যে করে ভাই আপনি বিলের করেন পেমেন্ট না, দেয় না ঠিক মতো। ভাই আপনি কেন ওই বিক্রি করতে গেলে আপনাকে ভ্যাট দিতে হবে। ভ্যাট ভ্যাট দেওয়া মানে ওরা ভ্যাট কাটবে, আপনার তো ভ্যাট নাই, আপনার তো ভ্যাট নাই। এই জিনিসটা করতে গেলে কি বোঝাচ্ছে আপনার, আপনার ভ্যাট নেই। আর আপনার যদি আপনার ইচ্ছা থাকে যে ভাই আমি ভ্যাট দিয়ে বিক্রি করব, আমার কোনো সমস্যা নেই এখানে, আপনি ভ্যাট দিয়ে বিক্রি করেন না ভাই, কেন আপনি ফাইন্যান্স অ্যালার্টমেন্টে যাবেন, দরকারটা কি? কথা ক্লিয়ার এটা? সেটা জি জি। কারণ আপনাকে এই জন্য দুইটাই আমি এই benefit আছে। প্রত্যেকটা, না প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে দেখাচ্ছি আমি যে কোন পদ্ধতিতে যাবেন আপনি। ঠিক আছে, তো আপনার ইচ্ছা, তো এটা আপনার আপনার উপরে তো নির্ভর, আপনাকে সরকার ছেড়ে দিছে। আমি আপনি একটু মাহমুদ ভাই আমি কি এটা করতে পারি না যে 500 কেজি আমি যে খুচরা কাছে বিক্রি সেটা ফাইন্যান্স সেটেলমেন্টের জন্য যে আইন কানুন সেটা আমি প্রয়োগ করলাম, আর 500 হুম, বাকি 500 কেজির জন্য আমি না ও যেটা বলছেন মূল্য ঘোষণা দিতে হবে, মূল্য ঘোষণা দিয়ে 7.5 না, টাকা নিচে। ওই বিলিমিটিতে আপনি আর সেল দেখাতে পারবেন না। আপনি একই অন্য, বিল অফ এন্ট্রিতে ডাবল আপনি মূল্য ঘোষণা হয় না। হয় না। তো আপনার আপনার মূল্য, আপনার ধরেন যে একটা প্রায় একটা ব্লেমিনটি নিয়ে আসছেন, ওই ব্লেমিনটা হবে যে আমি পদ্ধতি, আমি আমি যে 5 পদ্ধতিতে কেজি যাবেন, ঘোষণা দিচ্ছি, ভাই আমি বলি, 2 কেজি মূল্য এটা আমার চালান আছে। হ্যাঁ আমি বলি ভাই, আপনাকে একটা 6 কেজি একটা ব্লেমেন্টে নিয়ে আসছেন, একটা জি ব্লেমেন্টে নিয়ে আসলে আপনাকে পদ্ধতি দেওয়া আছে, আপনি ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবেন, আপনি 7.5% দিতে পারবেন, 15% দিতে পারবেন, অর্ধেক আপনি 7.5% বিক্রি করছেন, অর্ধেক 15% সেল করতে পারবেন, এটাও পদ্ধতি আছে। কথা বুঝছেন? এইটা করতে জি পারবেন আপনি। ওইখানে আবার ওইখানে কি আছে, আপনি যখন অর্ধেক ধরেন যে 500 কেজি আপনি 7.5% হারে সেল করছেন, আর 500 কেজি আপনি কি করছেন 15% হারে সেল করছেন, 15% জন্য কি হবে, আপনি রিবেট পাবেন, তাই না? আর 7.5% জি জন্য রিবেট পাবেন না, তো সেটা আমরা জি ধারা 47 অনুযায়ী আমরা ওইটা আমরা রিবেটটা নিয়ে নিব, আংশিক করে যেটাকে বলা হয়, আংশিক উপকরণ করে একটা আমরা ওইখানে নিতে পারবো। কিন্তু বাট আপনার ফাইনাল সেটেলমেন্টটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস, সম্পূর্ণ আদেশ আলাদা, আপনাকে বলেই দিছে যে আপনাকে এইভাবে চলতে হবে। আপনি চলতে না পারলে ভাই আপনি এই সাইটে আসেন, আপনি 7.5% চালান দেন, আপনার যখন ইচ্ছা হলো 15% হারে বিক্রি করবেন, 300 কেজি বিক্রি করে 700 কেজি 15% হারে চালান দিবেন, দেন না। কিন্তু আপনাকে খাতাপত্র গুলা সম্পূর্ণ ওইভাবে মেনটেন করতে হবে। কথা বুঝছেন? যদি আপনি সম্পূর্ণ মেনটেন করতে পারেন, তাহলে আপনাকে এখানে কোনো সমস্যা নাই। কাজেই ফাইনাল সেটেলমেন্ট নিয়ে আপনি ওই যেটা বলা আছে সেটাই করতে হবে, এখানে আপনার কোনো কারসাজি করা যাবে না। আপনার কারসাজি করতে পারলে ওইগুলাতে করেন, জায়গা তো দিছে আপনাকে, করতে পারবেন। কথা বুঝছেন? বুঝছি। এইটাই, অন্য কিছু না। ফাইনাল সেটেলমেন্ট নিয়ে আপনি ধরেন যে কোথাও যাওয়ার দরকার নেই, যেটা বলছে সেটাই করতে হবে। এর বাইরে করতে গেলে আপনাকে ওই যে ইয়াকে ঢুকাই দিবে আপনাকে, তো আপনাকে তখন তো মানে আইন মানলেন না, আইন না মানলে তো আর বহুত মামলা টামলা, তখন তো আপনার জরিমানা টরিমানা সব আসবে, দরকার আছে না এগুলা করা? বলেন। এই হলো কথা। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে এগুলা নিয়ে? বা জানা থাকলে বলবেন, এগুলো আর জানা থাকলে বলতে হবে কিন্তু, ঠিক আছে? মাহবুব ভাই, হ্যাঁ, ওই যে সাধারণ আদেশ 9 এটার ভিতরে আপনার বলা আছে 50% বা ততোধিক পরিমাণ বেশি সংযোজন করতে হবে। লেখা আছে এটা? হ্যাঁ লেখা আছে, আমি শেয়ার করে দিছি অবশ্য গ্রুপে। হ্যাঁ, তা লেখা থাকলে ঠিক আছে, লেখা থাকলে ঠিক আছে, তাহলে 50% হতে হবে এটা। না এটা হ্যাঁ তো মাহবুব আগে ভাই, এই যে থাকতো দেখেন এই যে আপনার আপডেটটা, 50% এই যে উপরে এডিশন এখানে করলে মূল্য ঘোষণা দিতে হবে, এটা তো আগে বলা ছিল 25 সালের না পরে। দিতে হবে না, এখন দিতে হবে না। না না, এখন দিতে হবে না, এখন দিতে হয় না। এই যে দিতে হবে না। আপনি দেখেন এই যে শেয়ার করা হয়েছে, এই যে নতুন আপডেট যেটা সংশোধনী আছে, আমি যেটা বলছি এটা আর কি। হ্যাঁ এটা আমি শেয়ার করে দিছি। হ্যাঁ হ্যাঁ ওই খোরশেদ ভাই দিছে, এটা ঠিক আছে, এটা হ্যাঁ, এই আমি যে খুঁজতেছিলাম, আমি এটা এটা পাইছি। আমি সেটা আমরা যে সেদিন দেখাইছিলাম না, সেটা তো মনে নাই। এইটা আপনার এই যে না দেন, এটা ঠিক আছে। হ্যাঁ, তো এটুক আপডেট আপনার হয়েছে, এটুক আপডেট হয়েছে আর কি এবার। না, এটাই আপডেট এই যে যে এটা আপনার ঠিক আছে, যে আদার্স 50% অধিক হতে হবে, যে আপনার ধরেন যে মূল্য কি বলে এটা, মূল্য সংযোজনটা 50% অধিক হতে হবে। অধিক থাকলে তখন আমরা তো 15% গেছি, তখন আপনাকে কি করতে হবে, তখন এই 4.3টা বাধ্যবাধকতা নেই।
ঠিক আছে? হ্যাঁ, এটা গত হ্যাঁ, এই যে ক্লাসে এটার কথা আমি বলছিলাম আর কি, যে এটা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এই জিনিসটা আমি এটা সবাইকে দেখাই দিই। যেদিন আমরা পড়ছিলাম আমাদের তো খেয়াল নাই এটা। না, এটা তো একটু আপডেট হয়েছে আমাদের সাধারণ মানুষ নয়ের এই হুম, এই কিছুটা আর কি, এটা আগে যেটা ছিল এটার সাথে এই সংশোধনীটা একটু আসছে আর কি, এই এটা যে কি ক নতুন আসছে এবং না? খ। ওটা কি আমাদেরটা কি হ্যাঁ, এটা 30শে জুন 26-এর। সেদিন তো আমরা 26 দেখালাম না, 26 দেখালাম তো। না, 26-এ দেখাইছেন, ওটা তো পুরাটা আর কি আপনার বড়, মানে আগে যেটা গত অর্থ বছরে যেটা দিছিল, মানে না, মানে গত অর্থ সর্বশেষের বছর যেটা না আর ভাই, কি। গত অর্থ বছর না, না এটা। মাঝখানে হ্যাঁ, এই যে গত এই কয় মাস দাঁড়ান আগে। না, এটা তো আমার কাছেও আছে, এটা একটু দেখে দাঁড়ান। আপনি দেখেন ওইটার বাইরে একটু সংশোধনী আসছে আর কি। এটা কি সংশোধনী করছে? হ্যাঁ, এই যে 30শে জুন 2026-এ। যে এটা আমার কাছে আছিল, এটা তো এছাড়াও নাম্বার ওই সাধারণ মানুষ নয় আর কি, প্রতিষ্ঠা না ঠিক আছে, ওইটার যেটা সাথে। আমরা দেখাইছিলাম সেটাই। এটা হ্যাঁ এটাই দেখাইছিলেন না? হ্যাঁ না এটাই। না, ঠিক আছে, ওই এটা যে এখানে তো বলা আছে যে আর কি হ্যাঁ 50%-এর উপরে আর কি যদি এটা হয় এটা করতে আর কি। এটা আমরা এটা দেখাইছিলাম ঠিক আছে, মাহবুব ভাই ওই যে যখন চেঞ্জ গুলো আসছিল না তখন নিজেও এটা প্রেজেন্ট করছিল, এই যে হয়তো এই যে এখন এই যেটা যেটা দেখাইছিলাম আমি, ঠিক আছে? এই যেটা মনে আছে? এই যে এটা সেদিন আমরা দেখাইছিলাম না, মনে আছে? এই যে ছবি তুলে নিয়ে আসছিলাম আমি এটা। হ্যাঁ দেখাইছিলেন আপনি। হ্যাঁ এটা এই যে 30শে জুন 2026, এটাই। হ্যাঁ, এটা আমরা যে পড়ার সময় এটা ভুলে গেছি এক কথায়, যে এই যে আমদানিকারক ব্যবসায়ী কর্তৃক 50% বা তদূর্ধ্ব পরিমাণ মূল্য সংযোজনের পর 15% হারে মূসক পরিশোধ করিয়া উৎপাদ করার বিপরীতে রেয়াত গ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অব্যাহতি করিল। ঠিক আছে? সুন্দর একটা জিনিস, এই যে সংশোধনী কিন্তু হয়ে গেল এখানে। হ্যাঁ, ঠিক আছে। 7.5% ক্ষেত্রে মূল্য ঘোষণা লাগবে। ঠিক আছে। হ্যাঁ, 7.5% ক্ষেত্রে অবশ্যই মূল্য ঘোষণা আপনাকে দিতে হবে। মানে আগে উল্টাটা হয়ে গেছে, আগে এটা লাগতো না, এখন লাগতেছে। আগে লাগতো না মানে? না, আগে তো আসলে সবার ক্ষেত্রে লাগতো, মূল্য ঘোষণা তো সবার জন্য ইয়ে ছিল। এই ব্যবসায়ী বলতে তো উপকার উৎপাদ সহ ঘোষণার নিয়ম আছে সরবরাহের পূর্বে, কিন্তু কয়জনে করতো রে, আর যারা নিত তারা করতো। ভাই আপনি তো দেখতেছি, আপনি তো বলতেছেন যে মানে যারা আইন মানে না তাদের কথা বলে লাভ আছে? আপনি বলেন সবাই তো, সবাই করতো, কি বলেন সবার আছে, এটা? হয়তো যে না করতো আইন অমান্য সবাই করতো। করতো না সেটা তো আলাদা জিনিস। আপনার এটা এটা যদি না করেন মাহবুব আপনি ভাই, আমি বলি আমি বাংলাদেশে বলি রেয়াত নেয় না, রেয়াত নেয় না, কয়জনে মূল্য ঘোষণা ভাই, দেয়? রিয়াত নেয় না, ঠিক আছে, রিয়াত না নিলে তো 10,000 টাকা জরিমানা আছে তার জন্য। ওই কথা বলেন 10,000 নাই? টাকা দিবে, মূল্য হ্যাঁ ঘোষণা নিলে তো দিবে। আপনি ঝামেলা। শোনেন, আমি একটা কথা বলি, আপনি এখন কনসালটেন্ট হয়েছেন, আপনি এই ধরনের কথা বললে কিন্তু ঝামেলা। আপনি না, আরো আমি চেষ্টা করবেন, আমি তো এটা আপনি নিয়ে আরো ডিসকাশন চেষ্টা করবেন, করতেছি। আমি বলি আমি আরো চেষ্টা করবেন সরকারের পক্ষে, যে যারা দেয় না তাদেরকে ধরে ধরে আমাদের প্রাইস ডিক্লারেশন দেওয়াতে হবে। কথা বুঝছেন? আপনি আরো শিখাবেন যে আপনি কেন 10,000 টাকা আপনি দিবেন। ছোট্ট একটা কাগজ আপনি শুধু দিয়ে আসবেন, ওইখানে একবার দিয়ে আসবেন, একটা প্লেমেন্টে নিয়ে আসেন, একটা প্রাইস ডিক্লারেশন দিয়ে আসেন না, সমস্যা কি? কথা বুঝছেন? তো কাজে আপনাকে শিখাইতে হবে। আপনাকে ধরেন যে আপনাদের কনসালটেন্ট, যে আমরা যে কনসালটেন্ট হয়েছেন এতগুলা, তো ধরেন যে আপনাদের কাজ কি, যে এই জিনিসগুলো যারা আচ্ছা ভাই, জানে না তাদেরকে শেখানো। আচ্ছা ভাই, একটা কথা ছিল, হুম। অনলাইনে যেগুলো সাবমিট করি এগুলা কি আবার সিল চপ্পর মারে নিয়ে আসা লাগে না? ওগুলো আমি অনলাইনে সাবমিট করে রাখি বছর খানেক আরে না, যাবত। সিল ছাপ্পর দরকার নেই, কোনো সিল ছাপ্পর দরকার নেই, বলছি না। আমি যদি কাউকে মানে বলবেন যে মাইরে শোনেন, ফালায় রাখি। আমি বলি যদি বলে যে ভাই এটা একটু নেন, ভাই আপনি পিন দিয়ে নেন, ওইখানে আছে, ঠিক আছে? কিছু না, লাগবে আমি না, আপনি খালি দিয়ে চুপ করে কইরা বসে থাকবেন, কইরা আর বছরেরটা কাজ আমি শেষ। কইরা রাইখা দেই আর কি। হ্যাঁ ওইটাই, মানে আপনি চুপ মানে বসে থাকবেন। এ যদি কয় যে আপনার প্রাইস ডিক্লারেশন কই ভাই অনলাইনে আছে, আপনি অনলাইন থেকে দেখে নেন, ঠিক আছে? না, কইরা আবার আমি একটা প্রিন্ট দিয়ে রাইখা দেই আমার নিজের জন্য আর কি। আপনার তো পিন দিয়ে রাখতে হবে, আপনার তো পিন দিয়ে রাখবেন হ্যাঁ, না, আপনি তো হ্যাঁ, পিন দিয়ে রাখবেনই, ঠিক আছে? কোনো সিল ছাপ্পর মারার আচ্ছা, দরকার নেই, এই বুদ্ধি জ্ঞান করিয়েন না। তারপরে যে ওনাকে 9.1 নিয়ে যায়, ওই যে সিল ছাপ্পর দিয়ে নিয়ে আসে। আরে সিল ছাপ্পরটা দেখা করতে যাচ্ছেন, ঠিক আছে, এমনি দেখা করে যা পানি দেওয়ার দরকার দিয়ে চলে আসেন না, ঠিক আছে? সেইটা তো লাগে, সেইটা হ্যাঁ, তো তো লাগে, সেটা তো আপনার 9.1 সিগনেচার করার দরকার নেই, এই পদ্ধতিগুলো বাদ দেন। 9.1 না না, সিগনেচার আমি করা, করি নাই, আমি ট্রেজারি চালানের করি নাই সিগনেচার আর করা কি। এখনো আমার সামনে তো হচ্ছেই এগুলা। আমি তো কোনোদিনও নিয়ে যাইনি, আমি এখানে আসার পর কোনোদিনও নিয়ে যাইনি, এসিআই থাকতে তো নিয়ে যাইনি। তো এখানে ধরেন যে এগুলা মানে একটা অভ্যাস, বদ অভ্যাস হয়ে গেছে, বুঝছেন? নিয়ে যাচ্ছে ওই মিথ্যা নিয়ে যায় 9.1 সিগনেচার করে, ট্রেজারি চালানের সিগনেচার করে নিয়ে আসতেছে। কি রে ভাই, এগুলা ওটা করার তো দরকারটা কি? অনলাইনই তো আছে, এগুলা করার অনলাইনে তো দরকার আছে কি? সব, ঠিক আছে? আমি কিন্তু সেদিন ওই যে ওই আমার ইয়া থেকে চাইছিল, আমি ভাই কিছু সরাসরি বলছি, জায়গায় আপনার কিছু আমার কাছ থেকে চাচ্ছে, আমার কাছ ট্রেজারি থেকে পর্যন্ত ডকুমেন্ট আপনার চাচ্ছে। আমি সিগনেচার করে বলি সাইন করে আনতে হয়। আরে না, কোনো কথা না, এগুলা যদি নিয়ে আসতে চান আপনার ভিতরে দুর্বলতা আছে।
এখন ঘটনা হলো যে আমার কাছ থেকে চাচ্ছে যে ভাই ডকুমেন্ট ভাই আপনার অনলাইনে আমার দেওয়া আছে, আপনি ভাই প্রিন্ট করে নেন। তখন সে আমাকে রিকোয়েস্ট করতেছে ভাই অনলাইনে ঢুকতে মানে সমস্যা হচ্ছে, এই জন্য চাচ্ছিলাম একটু যদি আপনি দিতেন। আপনার স্বাক্ষরের প্রয়োজন নেই। আপনি যে চালান চাইলে চালান দিয়ে দিবেন আর কি, অনলাইন কপি বাই করে। হার্ড কপি কথা কিছু বুঝছেন? দরকার নেই, এরা অনেক কিছুই কোনো চাইবে। না আপনার আমার প্রতিষ্ঠানে কোনোটাই আমি সাইন করি না, আমি বললাম আর কি অনেককেই দেখছি যে যারা না, করে ট্রেজারি করে করে অনেকে করে, সিগনেচার করে কিন্তু নিয়ে এগুলো আসে। আরে করা করা এগুলা দেখায় বাধ্যতামূলক যে না। দেখা যায় সিগনেচার করে নিয়ে আসতেছে, মানে আরে ছোট ছোট প্রতিষ্ঠান এগুলো টাকা দেয় কিনা এগুলোকে ধরে ওইটা ধরে এটা করে, এটা যারা টাকা ওইটা দেয় না মাহবুব বোঝেন নাই। ভাই, ওইটা হুম। আরেকটা হইলে মনে করেন তাদের যে মাসিকটা নেওয়ার জন্য আর কি আপনার মানে কল করা আর কি, যে আপনি আসেন এটা নেন, ওইটা ওইটা স্বাক্ষর ওইটা নিয়ে নেন। ওইটা ওইটা বুঝছেন তো। আচ্ছা তাকে এগুলো আমরা না বলি, ঠিক আছে। কাজ শরীফ ভাই কি দেখায়, বলেন? কাজ দেখায়। আর শরীফ ভাই আপনার কিন্তু আপনার কাছ থেকে চাচ্ছি যে আপনি আরো আপডেট শিখাবেন সবাইকে, ঠিক আছে, যে ভাই এগুলা না, আমি করতে হবে। বাস্তবিক ইয়া বলতেছি না আর না কি। বাস্তবিক শোনেন, বাস্তবিক দিক আমি না বলি শোনেন। শরীফ ভাই, আপনি কিন্তু ভুল করতেছেন, কারণ বাস্তবিক আইনে আছে আপনি চুরি করতে তো না পারবেন না না, চোর তো চুরি করবেই। না হ্যাঁ না, সেটাই শরীফ ভাই যেটা আপনাকে বলছে এটাও প্রচলন আছে কিছু, এটা এমন না যে নাই, না ওই না ওই আছে, ওটা আলোকে তো শরীফ ভাই বলতেছি, বলছে আর কি। আমি বলতেছি যেটা আছে প্রচলন তো আমি শোনেন, আমি তো আমার জীবনে তো আমি 10 বছর তো পার হয়ে গেল, আমি তো এগুলা কম দেখতেছি না, ঠিক আছে, আমার গ্রুপে আমার কি হয় না সবই তো জানি। তো আপনি ধরেন ছোট 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 ওই যে প্রতিষ্ঠানগুলো যেগুলা কি করতেছে, আমি তো বললাম না একজনকে ধরে নিয়ে আসি, আমি বললাম, ভাই এভাবে করেন আপনি, আমি মাল কিনতেছি হেরে 9.1 আমি করে দিছি বুঝছেন। তো আমি কি করতাম, এত করে না আমি এগুলা। বলি শুনেন, ইয়া 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 ভাই, মাহবুব ভাই, আমি বলি আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে বলি। সেটা হলো যে ধরেন ছোটখাটো প্রতিষ্ঠান এগুলো করে না সেটা ভিন্ন জিনিস, তারা জানে না, কিন্তু আমি একটা বড় একটা কোম্পানির উদাহরণ দিই, দেশবন্ধু গ্রুপ, কিন্তু অনেক কনসার্ন আছে। হ্যাঁ আরে দেশবন্ধু, আপনার আরে হ্যাঁ সিমেন্ট এই তো আছে, ভালো কথা বলছেন প্লাস্টিক আপনি। আছে, এদের কথা শুনলে কনজিউমার ভাই আছে, আমি এদের পলিমার দেশবন্ধু, আছে, আমি বলি বুঝছেন? দেশবন্ধু সুগার রিফাইনারি, দেশবন্ধু সুগার রিফাইনারি, আমি এটা পুরোটা আমরা ভাড়া নিয়ে এটা কাজ করতেছি, ঠিক আছে। এদের সম্পর্কে আমি খুব ভালো, আবার আমাদের গ্রুপ থেকেও ওদের ইয়াকে ভাইব একটা ইয়া বানাচ্ছে, হ্যাঁ ড্রিঙ্কস। তো ওইটাতে যায় যে কত ঝামেলা করতেছে, আমার ওই যে প্রিভিয়াস বছরের দায়িত্ব আছে, উনি ফোন দিয়ে আমার কাছে ওদের তো বলতেছে ভাই, ও বলে কোনো কিছুই মানতেছে না, ওদের তো লোকেই নাই, ওদের তো ব্যাটের লোকে নাই, ভ্যাটের এটা লোকই নাই, দিচ্ছে। কোনো কিছুই মানতেছে না সে। ওই ফেদ্দু আমি সাহেব বলি একজন আছে, শুনেন, জিএম, জিএম নাকি বুঝছেন, ফেদ্দু সাহেব হ্যাঁ একজন হ্যাঁ আছে, হ্যাঁ, জিএম জিএম, হ্যাঁ হ্যাঁ ওরে তো কিচ্ছু আল্লাহ, জানে না, কিচ্ছু জানে হ্যাঁ না। কিচ্ছু জানে না। কারণ কথা এই যে বুঝছেন? আমি নিজে আরো কয়েক বছর আগে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, বুঝছেন? আমার কাছে আমাকে বলে কি জানেন, কয়, আপনি ব্যাট সম্পর্কে বলেন। আমি তো ব্যাট এটাতে করে হয়ে এখনো গেছি। সার্কুলার আছে, আবার ইন্টারভিউ দেন। ওইটা তো হেড অফিস, ও কোম্পানি যে বাটপার কোম্পানি, আমি কয়েকবার ইন্টারভিউ দিছি, না জানি ওখানে আমি। যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এখানে এখানে কি ভুল করিয়েন না এগুলোতে, হ্যাঁ। ওখানে আপনার বেতন দিয়ে ঘুরাইবে, আপনি যদি রিজেন দেন আপনারা আসতে দিবে না, আপনারা শোকজ করবে, মেইলে দিয়া দিবে, এটা করছেন কেন, ওটা করছেন কেন, এরকম। মানে ঝামেলা আছে আমাদের কাছে তথ্য আছে, এগুলো, ঝামেলা না না আছে। আপনার শোনেন, আমি যত কথা একটা উঠছে আমি বলি, যেমন চাকরি বাকরির ক্ষেত্রে খুব সাবধান, এখনকার চাকরি কিন্তু সব জায়গায় কিন্তু ভালো ইয়া হচ্ছে না, হ্যাঁ। তো চাকরি সবকিছু হম হম দেখে হম। শুনে না দেখে শুনে কখনোই কেউ জাম দিবেন না, লোভে পড়ে না, দিয়েন না, আমি ঠিক আমি আছে। এই কথাটা বললাম কেন বুঝছেন, যে শরীফ ভাই যেটা বলছে না, এটা ছোটখাটো কোম্পানি কিন্তু হতে পারে, কিন্তু দেশবন্ধুর মতো না কোম্পানি না যেখানে হয়, শরীফ 5টা 6টা শরীফ ভাই কনসার্ন যেটা আছে, বলছে এগুলা তো হচ্ছে, সবই হচ্ছে, হ্যাঁ, যে হ্যাঁ। দেশবন্ধু গ্রুপ যেখানে 5টা 6টা কনসার্ন আছে, ওনাদের ফুডও আছে কিন্তু বেভারেজ যে গ্রুপ। না না অনেক আছে, অনেক অনেক অনেক। হ্যাঁ, কিন্তু ওনাদের এখানে মনে করেন একটা এক্সপার্ট ব্যাটের লোক নাই, ম্যানেজার লেভেলে যারা মনে করেন পুরো কোম্পানিকে গ্রুপটাকে হ্যান্ডেল করবে। হুম 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 হুম। তাহলে আপনি অন্য ছোট কোনো কোম্পানির কথা কি বলবেন আর? আমি মানে সেটাই, জাস্ট উদাহরণটা দেওয়া এই কারণে আর কি। হ্যাঁ সেটাই, ঠিক আছে। তো ওটাই বলতেছি, শরীফ ভাইয়ের কাছ থেকে আমরা আশা করবো যে আমরা চাই যে আরো আপডেট করেন, এগুলা যেন কেউ হুম, 4.3 ছাড়া যেন কেউ চালান দিতে না ইয়া না করতে পারে। তো ঠিক আছে, তো আমরা এই যে মোটামুটি তাহলে আমরা একটা ভালো একটা তথ্য পাইলাম, থ্যাংক ইউ ভাই। তো সেটা আমরা দেখলাম যে 50% অধিক হলে আমরা আর ওটা 4.3 দিব না আমরা, ঠিক আছে, 15% হারে চালান দিলে, এটা একটা গেল। তো আমরা আরেকটা কি বললাম আমরা যেন, যখন আপনি 7.5% হারে চালান দিবেন, বললাম কি 7.5% হারে যদি আপনি চালান দেন, সেক্ষেত্রে আপনাকে 9.1 আপনি এন্ট্রি দিবেন, ঠিক আছে। আর ট্রেজারি আপনার হলো এটিটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের এটির পরিমাণটা লিখে দিবেন, ঠিক আছে, ওখানে কিন্তু সরাসরি আসবে না। আর 9.1 কি ছিল আমাদের, ব্লেমেন্টিটা এন্ট্রি দিলেই ওটা কিন্তু সরাসরি চলে আসতো, ঠিক আছে। আর এখানে 9.1 এটা আমরা কি করবো, ডিক্রিজিং করে নিব, এইটা হলো এদের কাজ। আর আদর্শ হারে তো দিলে তো আপনার 50%-এর অধিক হলে যে 15 হাজার দেওয়াই আছে, এটা সবকিছু রেয়াত নিতে পারবেন, সবকিছু 50% হলে তখন আপনাকে 4.3টা দেওয়া লাগবে না, এই যে এখানে দেওয়া আছে দেওয়া লাগবে না কিন্তু, ঠিক আছে। আপনার যদি 50%-এর অধিক হয়ে যায় তখন তার দেওয়া লাগতেছে, আমাদের প্রমাণ তো আছে নাকি, আমাদের তো এখন আদেশটা আছে, এই আদেশটা সবাই পিন দিয়ে রাখিয়েন, কথা বুঝছেন, এটা কিন্তু লাগবে, এটা যারা কনসালটেন্সি করতেছেন বা ইয়া করতেছেন তাদের ক্ষেত্রেও লাগবে এটা, হ্যাঁ। এটা পিন দিয়ে সামনে রাখবেন এখন থেকে।
যে এটা দেওয়া লাগতেছে না, যে 50% অধিক হয়ে গেছে আমার, তাহলে 4.3টা আর দিব না আমরা। মানে এটাও একটা মানে ইয়া করে দিচ্ছে আপনাদেরকে, যে আহ, যে সুবিধা করে দিচ্ছে, যে মানে ওটা ধান্দা আরো ওটা, যে মানে আপনি যেন 50%-এর অধিক দিয়ে দেন। ভাইয়া বইতে কি আদেশেরটা কি মানে আছে এই আছে যে আছে সাধারণ আছে আছে কিন্তু ডিটেলস তো পাইলাম না। ডিটেলস আবার কি রে? ডিটেলস আবার কোথায়? ডিটেলসটা আগের যে আদেশটা ছিল ওই আদেশের ডিটেলসটা আছে, নতুনটা শুধু এইটুকু, নতুন করে যেহেতু সংশোধন হয়েছে এটা ডিটেলস সংশোধন কোনটা? করছে। ডিটেলস আবার কোনটা? ডিটেলস ডিটেলস হলো আগে তো যে আপনার কত পাতা 6 পাতা 7 মিটার মিলে যে একটা আদেশ ছিল আর কি, আপনি পুরো ডিটেলসটা ওইটা ওটা আর কি। দরকার নেই, ওটা দরকার নেই তো। এইটাই এখন এই যে 9 যখন আপনি দেখেন, এই যে যখন আপনি 15% হারে রিয়াত নিবেন, তখন আপনাকে এই যে দেখেন 9.1-এ দেখেন সবকিছু দেওয়া আছে, 9.1টা আপনাকে দাখিল করতে হবে, ঠিক আছে? আর যখন বললো ইয়া ভাই, শরীফ ভাই আছেন? আছি। আচ্ছা, এই যে আপনাকে দেখালাম, এই যে যখন আপনি 7.5% দিবেন তখন 9.1.1, ঠিক আছে? আর যখন আদর্শ হারে রেয়াতি পদ্ধতিতে যাবেন তখন দেখেন এই যে সুন্দর করে লিখে দিছে, এই যে 9.1-এ আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? 9.1 তখন আপনাকে, কারণ রিয়াতের তো জায়গা নেই ওইখানে, 9.1.1-এ রিয়াতের কোনো জায়গা নেই, এই জন্য তাহলে আপনাকে তাহলে তো দুটো রিটার্ন হচ্ছে। হ্যাঁ, আপনি দুটা রিটার্ন করবেন, সমস্যা কি? যে মাসে যেটা করবেন কোনো সমস্যা নাই তো, ওখানে তো থাকবেই, আপনার রিটার্নে তো থাকবেই, বুঝছেন? আপনার রিটার্নে তো ওখানে আমি বলি, মাহবুব ভাই, আপনার ইউজার আইডিতে আমি বলি, আপনি যখন ইউজার আইডিতে ঢুকবেন, অব্লিগেশনের ওখানে তো এক উঠবে, এক ওখানে কি দুই উঠবে, যে দুটো রিটার্ন এটা কি মানে আসলেও তো দেখা যাবে। দুটা রিটার্ন আপনাকে এখনো তো আমি বলতে বলি পারবো না। অবশ্যই দেখা যাবে। আমি বলি আপনি যখন আমাদের ইয়াটা আসুক না, 1 তারিখে না আসলে তো বলতে পারতেছি না আমি এটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় সেটাই। এটা মনে হয় ড্রপ ডাউন থাকবে। আপনি যখন ইউজার আইডিতে যখন ঢুকবেন, তখন 9.1-এ যখন যাবেন, তখন আপনাকে ওই যে ইয়া থাকবে, আপনার অপশন থাকবে যে আপনি 9.1.1 দিবেন না 9.1 দিবেন, ঠিক আছে? ওই আপনার একই বি নেই, আপনি কোনটা দিবেন সেটা কোনটা ওটা থাকবে, অবশ্যই থাকবে। এটা না থাকলে তো কেউ বুঝতে পারবে না এখানে, তাই না? তো এখানে আপনার ড্রপ ডাউন থাকবে, এটা দেখেন, এটা 1 তারিখে আসুক তখন আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে? তখন আপনাদের দিতে সমস্যা নাই, আপনি ধরেন যে 9.1 একটা ইয়া দিচ্ছেন, রিবেট নেবেন, সেটা দিয়ে দিলেন ওইখানে, ঠিক আছে? ওই একই জিনিসই আসবে। 9.1 নিলে আপনার রিবেটের ক্লোজিং ব্যালেন্স থাকবে। আর আপনার তো ইয়েকে তো 7.5% যখন দিবেন তখন তো ডিক্রিজিং করবেন, আর ভ্যাট তো দিবেন, ভ্যাট দিলে তো আপনার ধরেন যে এটি আর ইয়া তো থাকবে না, আপনার তো সমন্বয় হয়ে যাবে সব, তো তখন আপনার তো ওই ক্লোজিং ব্যালেন্স তো থাকবেই না ওইখানে, কথা বুঝছেন? আর এক্সামটেড হলে সেটা আলাদা জিনিস, যদি এক্সামটেড হয় তখন তো এটি তো থাকবে, এটি তখন তো আপনি এটি তো ফেরত নিতে পারবেন। আচ্ছা, 1 তারিখ আসুক তখন আমরা এটা দেখলে বুঝতে পারবো, হ্যাঁ, সিস্টেমটা কি করতেছে ওরা। আর আমদানিকালে যখন 7.5% হারে আগাম কর পরিশোধ করবেন, প্রথম সরবরাহে ব্যবসায় পর্যায়ে অব্যাহতি প্রাপ্ত, তখন আপনি কি করবেন? ব্যবসায় পর্যায়ে যদি অব্যাহতি প্রাপ্ত হয় তো তখন আগাম কর কি পাবেন না আপনি? আগাম কর পাইতে গেলে কোনো কি মানে ভ্যাট দেওয়া ইম্পোর্ট লাগে? স্টেজে 7.5% দিছে, আগাম কর সবাই সব স্টেজেই সবাই পাবে, আগাম কর সবাই নিয়ে কোনো পাবে। ই নাই। হ্যাঁ, আগাম কর কোনো ওটা কিন্তু মূসক না, এটা তো বলাই হয়েছে। এটা হলো একটা এটি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসছি, সেটা আমি সমন্বয় করতে পারি, সমন্বয় না হলে আমি ফেরত নিতে পারি, এটা হলো কাজ এটার, ঠিক আছে? ভাইয়া অব্যাহতি পণ্য যদি আমদানি করি তাও তো আমি আগাম করটা পাবো তাই না? আগাম কর দিয়ে আসলে আপনি পাবেন, না দিয়ে আসলে তো পাবেন না, যদি ঠিক দিয়ে আছে। আসেন আপনি, ঠিক আছে? এই জন্য বলছি যে আমদানিকালে যদি 7.5% আগাম কর পরিশোধ করেন, ঠিক আছে, যদি পরিশোধ করেন তাহলে আপনি কি করবেন? পণ্যের প্রথম সরবরাহে ব্যবসায়িক পর্যায়ে অব্যাহতি প্রাপ্ত, তো আপনার পণ্যটা কি নিয়ে আসে ব্যবসায়িক পর্যায়ে অব্যাহতি প্রাপ্ত, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটিটা কি ফেরত নেবেন না? এটিটা অবশ্যই ফেরত নেবেন। নোট 30-এ যখন দেখাবে আপনার, তো দেখার পর ঋণাত্মকের যে সময় আপনার যে সৃষ্টি হবে, তখন 58, 68 আর 69 ধারা যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করবেন, 6 মাস রিটার্ন দিবেন, দেওয়ার পরে আপনি সাবমিট করবেন ফেরতের জন্য, ঠিক আছে? তখন ফেরত পাবেন ওইটা, এই যে সব। আর 6.3 অব্যাহতি প্রাপ্ত চালান যদি হয় তাহলে কি আপনাকে চালান কাটতে হবে না? যদি অব্যাহতি হয় তখন কি চালান কাটার দরকার হয় না? হয়তো হবে। কারণ কি, যদি হলো আপনার কি বলে এটা 127 দ্বারা এসআরও দ্বারা যদি কোনো এক্সামটেড কোনো পণ্য হয়, যেটা যদি এক্সামটেড হয়, সেক্ষেত্রে সবকিছু চালানপত্র সবকিছু মেনটেন করতে হবে, ঠিক আছে? যদি না করেন তাহলে আপনাকে ওইখানে লেখা আছে ধারা অনুযায়ী আপনার এখানে জরিমানা আছে, এবং ওই আপনি অব্যাহতি প্রাপ্ত তখন হবেন না, তখন সাথে সাথে আপনার এটা কি হয়ে যাবে, তখন আপনার ভ্যাট চলে আসবে, তখন আপনি না মানেন,
ঠিক আছে, সবকিছু তখন আপনার ভ্যাট আদায় করবে ওরা। এই জন্য চালান এবং 6.2.1 সব মেনটেন করতে হবে, ঠিক আছে, ঘোষণাপত্রও দিতে হবে, 4.3 তখন দিতে হবে। তখন এই যে 9.1 তখন ইউজ করবেন আপনি 7.5% যেহেতু অব্যাহতি প্রাপ্ত, হ্যাঁ, তখন আপনি 9.1.1 ইউজ করবেন, ঠিক আছে। করার পরে আপনি এই যে সবকিছু এন্ট্রি করে যে একের মধ্যে 7.5% চালান দেন, সেটার ওই যে 9.1 ওখানে জিরো থাকবে, হ্যাঁ, জিরো থাকবে, জিরো হিসাবে ডিক্রিজিং করে নেবেন, এটিটা করে নিয়ে আপনি বাদ বাকি কাজ করবেন। আবার 4 নম্বর, আমদানিকালে মূসক ও আগাম কর অব্যাহতি। মূসক ও অব্যাহতি, আগাম কর অব্যাহতি, কিন্তু সরবরাহকালে মূসক আরোপযোগ্য হলে তখন আপনি কি করবেন? তখন তো আপনার ভ্যাট তো নাই, ওইদিকে ভ্যাটও নাই, এটিও নাই, তখন আপনার কিন্তু মূসক আরোপযোগ্য কত হবে আপনার তখন? সেদিন এটা শরীফ ভাই প্রশ্ন করছেন, হ্যাঁ, তখন আপনার কি হবে? আপনি কি 15% যেতে পারবেন? যাবেন? বলেন। 7.5% দিব তখন। হ্যাঁ, তখন আপনার রেট যেটা আপনার হলো আমদানিকালের যেটা আপনার আমদানিকারকের যেটা রেট, সেটাই আমরা দিব এখানে, ঠিক আছে। তখন 7.5% হারে তখন সেল করব, কোনো কিছু তো রেয়াত গ্রহণ বা আগাম কর হ্রাস করার সমন্বয়ের কোনো সুযোগ থাকছে না, নাই তো কোথা থেকে পাবো আমরা, ঠিক আছে। এই তখন বাদ বাকি সব মেনটেন করতে হবে, সব কিছু মেনটেন করবেন, করার পরে আইসে তখন এই যে এটা উদাহরণ দিচ্ছে একটা, যে হুইলচেয়ার আমদানি পর্যায়ে মূসক আগাম কর অব্যাহতি প্রাপ্ত, কিন্তু স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতি সুবিধা নেই। এর পণ্য আমদানির পর প্রথম সরবরাহ মূসক পরিশোধ করে যে কোনো উপকরণ পরাগুণ মার্কেটের সুযোগ নেই, সেহেতু ব্যবসায়ী পর্যায়ে 7.5% হারে সমুদয় সরবরাহ মূল্যের উপর মূসক পরিশোধ করতে হবে, ঠিক আছে। আর আমদানিকালে মূসক আরোপযোগ্য, কিন্তু আগাম কর অব্যাহতি হলেও স্থানীয় সরবরাহে মূসক আরোপযোগ্য হলে, আমদানি পর্যায়ে মূসক আরোপযোগ্য কিন্তু আগাম কর নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেই ক্ষেত্রে আপনাকে ওই যে 7.5% নিতে পারবেন। আবার যেহেতু মূসক আছে, ব্যাপারটা বোঝেন কিন্তু এখানে, যেহেতু আপনি আমদানি পর্যায়ে মূসক দিয়ে আসছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই মূসকটা যদি ফেরত নিতে চান, তাহলে আপনাকে কত পার্সেন্ট হার দিতে হবে? 15% দিতে হবে না? 15% দিতে হবে। হ্যাঁ, 15% দিতে হবে। তো কাজেই আপনি আপনার ইচ্ছা, আপনাকে স্বাধীন করে দিছে এখানে, আপনি তখন এটা কি আপনি ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবেন? কে বলতে পারবে? না, যেহেতু এটি দেওয়া হয়নি, যাওয়া যাবে না। হ্যাঁ, এই যে এখানে এই প্রশ্নগুলোর জন্য এই এতগুলা কিন্তু কথা বলা, ঠিক আছে। যেহেতু আপনার এটি নাই এখানে, তাহলে আপনি আর ফাইনাল সেটেলমেন্টে যাওয়ার দরকার নেই। কথা বুঝছেন? সবাই কি বুঝছেন এটা? মানে ভাই অগ্রিম কর না থাকলে তোমার ফাইনাল সেটেলমেন্ট না, নাই তাহলে। ফাইনাল সেটেল হবে না, কারণ আমাদের ফাইনাল সেটেলমেন্ট মানে কি, এটি হলো ফাইনাল সেটেলমেন্ট, এটির উপরেই ফাইনাল সেটেলমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবো না, ঠিক আছে। এই শর্তাবলী তো সবই তো দেখাইছি, শর্তাবলী এভাবে কাজ হবে সবকিছুই, হ্যাঁ। তখন এটাও হবে 9.1.1 যদি আপনি ইয়া করেন 7.5% যান, আর যদি 15% আদর্শ হারে 15% সরবরাহ দাখিল করতে 9.1 দেখছেন লেখা আছে এটা। হ্যাঁ জি ভাই। একজনের মানে কোন ওই যে প্রতিষ্ঠানের বা ওই যে ব্যবসায়ী যারা ইম্পোর্ট করে, কমার্শিয়াল ইম্পোর্টার, যদি 9.1 এবং 9.1.1 দুইটাই প্রযোজ্য হয়, তখন 9.1 তো আমি মান্থলি দিব, আর 9.1.1টা কি মান্থলি দিব না 3 মাস পর পর দিব? এই দুটা তো 3 মাস পর দিতে পারবেন, 9.1 এর 3 মাস পর না? হ্যাঁ 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 হ্যাঁ, না আমরা তো বেসিক্যালি 9.1টা মান্থলি দিতাম, মানে দিতে পারবেন, monthly দিই। দিতে পারবেন তো ভাই, আচ্ছা দিতে আচ্ছা। পারবেন, মান্থলি দিতে পারবেন। আগে যেটা ইয়া ছিল, ওই যে বাজেটে বলছিল যে টাকা দেওয়া লাগবে, হ্যাঁ, যে প্রতি মাসে টাকাটা অগ্রিম দেওয়া লাগবে, ভ্যাট, হ্যাঁ হ্যাঁ সেটা আর দেওয়া লাগবে না, সেটা তো তুলে দিছে, ঠিক আচ্ছা আছে। ভালো কাজ করছে, এটা খুবই ভালো একটা কাজ করছে। তো যাক, ওটা আপনার প্রতি মাসে দিলে দিবেন, না দিলে 3 মাস পর দিবেন। কাজ কম থাকলে 3 মাস পর দিবেন, আর যদি কাজ বেশি হয় দরকার নেই, আপনি প্রতি মাসে দেন। এই যে মানে টাকা ব্যাপার কি, মানে ট্রেজারির কথা বলতেছেন? জি ভাই, জি জি। প্রথম যেটা অর্থ বছর ইয়া করলো না, অর্থায়ন করলো না, প্রথম যেটা ওই যে কি বলো এটা, মানে প্রস্তাবনা। 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা দেওয়া লাগবে না। এখন কি তাহলে আমি ওই 3 মাস পরে গিয়ে টোটালটা 3 মাস পরে ট্রেজারি করে হ্যাঁ, জমা 3 দেব? মাস পরে গিয়ে টোটাল যখন যেটা হবে নিট ভেট আসবে, তখন সেটা আপনি ট্রেজারি করবেন। না, মানে বেসিক্যালি মামু বলছি কি, আমাদের তো আমরা যখন সিকিউরিটি সার্ভিস দিই, বেশিরভাগ হলো ভিডিএস হয়, মানে ক্লায়েন্ট কেটে রেখে তারপরেও আমাদেরকে ইয়াটা দেয়। এখন কি তাহলে, এখন তো আগে তো বলতাম যে ক্লায়েন্টকে যে আপনারা 3 মাস পরে রিটার্ন দেন, কিন্তু ভিডিএসটা আপনার প্রত্যেক মাসে মাসে দিতে হবে। এখন কি ক্লায়েন্টও আমাকে তাহলে 3 মাস পর পর ভিডিএসটা দিবে? এটাই বোঝা যাচ্ছে না? এটাই 3 মাস আপনি রিটার্ন না দিলে তো আপনি তো রিটার্ন ওটা চেঞ্জ করেনি, আপনার রিটার্ন দেওয়ার 3 দিনের মধ্যে আপনার ভিডিও সার্টিফিকেট দিতে হবে। তো আপনি রিটার্ন সাবমিট না করলে আপনি দিবেন কোত্থেকে, তাই না? অবশ্য মাহবুব ভাই এখন ম্যাক্সিমামই ওই আগের মতোই ভিডিএসটা দেয়, রিটার্ন দিতে সাবমিট পারবেন, করার দিতে পরে পারবেন। দেয় না না। শোনেন আমি বলি ভাই, এগুলা
ওই আইন ধরেন যে আইন তো অনেক কিছু মানে টাইটও আছে আবার ছাড়ও আছে, কিন্তু বাট ছাড়ও আছে। আপনার কাজ করতে গিয়ে আপনার যেন ভ্যাট ফাঁকি না হয়। জি জি আপনার জি। ধরেন যে এটা কি মানে আপনার কি বলে এটাকে ওই করণিক ত্রুটি বলে বা আপনার কোনো কিছু আইন একটা মানা হয়নি, মানে এই জিনিসগুলো বোঝায়। কিন্তু বাট আপনি যে ভ্যাট ফাঁকি দেন নাই এই প্রমাণটা যদি থাকে তো এগুলা জিনিস অনেক নগণ্য হয়ে যাবে। কথা বুঝছেন? এগুলা জিনিস নগণ্য হয় জি যখন জি। ভ্যাট ফাঁকি হয়, তখন কিন্তু আপনি ধরেন যে 4.3, ধরেন যে 4.3 না দিলে কি 10,000 টাকা জরিমানা, 10,000 এটা টাকা জরিমানা। জরিমানা কিন্তু বাট 4.3 না দিলে আপনি শুধু 10,000 টাকা জরিমানা হিসাব করে বসে থাকলে তো হবে না। যারা ওই যে আমদানিকারক আছে তারা না দিলে, যে শরীফ ভাই বললো, সে 10,000 টাকা জরিমানা দিবে। কথা বুঝছেন? তো রিয়াতের কিন্তু একটা ব্যাপার যারা আছে। যারা রিয়াত নেই তাদের ক্ষেত্রে কি 10,000 টাকা চিন্তা করলে হবে? না না। না ভাই, 10,000 টাকা চিন্তা করলে সে হবে না। কোম্পানির একবার ধ্বংস করে ফেলাইবে ওই জিনিসটার জন্য, ঠিক কিনা? তো কাজে এই জিনিসগুলো মানে ছোটখাটো যে জিনিসগুলো চিন্তা করে কাজ করতে হবে। হ্যাঁ, আপনার জন্য ভ্যাট ফাঁকি আচ্ছা। না হয়, ভ্যাট ফাঁকি না হলে কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? কিন্তু আমাদের দেশে তো ওই যে বললো না যেটা, যে আমাদের দেশে তো ঝামেলাটা ওই জায়গাতে, বুঝছেন? যে এটা খুবই দুঃখজনক যে ভ্যাটের জন্য, ভ্যাট বাঁচার জন্য যে কত কিছু যে করে ছোট ছোট এই যে আমদানিকারক গুলো, এই আমদানিকারক গুলো এই দিন রোয়াব স্যার বলছে না যে এই বিন বাড়ানোর দরকার নাই, যেগুলা বিন আছে 25,000 এদের কাছ থেকে ঠিক মতো অটোমেশন করে আপনার টাকাটা আদায় করেন না, দেখেন না ভ্যাটের থেকে কত টাকা আসে, কল্পনা করতে পারবেন না। এটা বাস্তব তো, স্যারে তো জানে, স্যারে তো সব জানে, বুঝলেন না? যেটা ধরেন যে আপনার যেগুলা মামলা টামলা হচ্ছে বা দেখতেছেন এগুলা, স্যারের কাছে তো বহুত তথ্য, তো সেগুলা থেকে তো উনি এগুলা চেষ্টা করতেছে। হ্যাঁ, তো যাক, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। তো চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। এখনো মাহবুব ধরেন যে ভাই, কত বড় বড় প্রতিষ্ঠান আছে এখন পর্যন্ত সফটওয়্যার নেয় না, এখন পর্যন্ত সফটওয়্যার নেয় না, তাহলে কি একটা অবস্থা আপনি চিন্তা করেন, বুঝছেন? আমরাই আচ্ছা ভাইয়া, সফটওয়্যার নেই ভাই। এটাই তো, সফটওয়্যার যে কত সে- সুবিধা, সফটওয়্যার দ্বারা কত আম- যে সুবিধা ভাই, আমি এটা তো কল্পনা মনে করতে পারবেন করেন না। ডেইলি এনবিআর এ যাইতে যাইতে আর এই জবাবদিহি করতে করতে মনে হয় মাথার চুল অর্ধেক পাইকা গেছে, বুঝছেন? সফটওয়্যার কেন নেই নাই, ও হ্যাঁ একবার তাহলে নয়, একবার ছয়, একবার ছয়, একবার নয়, এইভাবে বুঝাই বুঝাই এই বুঝায় চালাইতেছে। বুঝায় তো ঝামেলা, বুঝছেন? এটাই হলো ঝামেলা। হ্যাঁ, এই যে আমাদের আমাদের তো সরকারকে দোষ দিয়ে লাভ নেই রে ভাই। আইন কানুন শোনেন, আইন আপনার আপনার মতো করে আপনি চলেন না, আপনি সুন্দর করে চলেন না, আপনার জন্য সোজা ইজি হয়ে যাবে, একদম ইজি। আপনার ভিতরে কোনো টেনশন থাকবে না। যেমন ধরেন যে ইউনিলিভার, যেমন ধরেন যে আমাদের এসিআই কোম্পানি, এরা কিন্তু বুক ফুলে চলে। আপনার এসিআই কোম্পানি একটা গাড়ি গেলে আপনার ওই যে হ্যাঁ ভাই, আমি এনবিআর এ বলি, কিন্তু এসিআর খুব সুনাম আছে, বুঝছেন? আর আমি সুনাম, তো আপনি কি খুবই বলেন, আমি বলি খুব শোনেন, সুনাম এসিআর, আমি আমি তো বলি জানি। এসিআর যদি কোনো গাড়ি রাস্তাঘাটে যায়, যে দেখে যে এসিআই লিমিটেড লেখা আছে বা এসিআই লেখা আছে, ওই গাড়ি কোনোদিন কেউ কোনো কাস্টমস কোনো হ্যাঁ, অফিসারকে ধরে না। না না, কারণ অসম্ভব, উনি উনি জানে, ফাঁসি দিবে না। হ্যাঁ হ্যাঁ, উনি জানে যে এখানে 100% কমপ্লায়েন্স করার রাইট চেষ্টা রাইট করা হয়, রাইট। করুক না করুক, কিন্তু এসিআর আলাদা চেষ্টা একটা সুনাম চলতেছে। আছে এনবিআর এ, এটা আর আমি খুব চেষ্টা ভালো করে চলতেছে, জানি। চেষ্টা চলতেছে, বুঝছেন? ওরা কিন্তু মেনটেন, ওই যে আমরা জেলায় ধরেন যে এই যে সার্কেল অফিস, অফিস সব মেনটেন করতেছি। নো নো, কোনো মেনটেন নাই। আপনার যেটা ডকুমেন্ট লাগবে আপনি নেন না, আমার কাছে সব ডকুমেন্ট আছে। এইরকম কমপ্লেন, আমি তো চাকরি করে আসছি, আমি জানি তো ভাই, যে একটা প্রাইস ডিক্লারেশনের জন্য আমার বলতেছে আজকে গাড়িটা আমার যাইতে হবে এখান থেকে। আমি নতুন প্রোডাক্ট, আমি একটা প্রাইস ডিক্লারেশন দেওয়া নাই। আমার বসকে বললাম যে তো মাহবুব আপনি কাজ করেন, আপনার গাড়ি কখন যাবে এটা দেখার বিষয় নেই, আমার আগে কাজ শেষ হবে, তারপর আপনি গাড়ি যাবে, প্রাইস ডিক্লারেশন দিবেন, তারপর গাড়ি বের হবে। কথা বুঝছেন? এই গাড়ি ধরেন যে জিএম স্যার এসে বলতেছে আজকেই এটা লাগবে মাহবুব, আজকেই করে দেন, তোমার ঠিক আছে আমি কথা বলতেছি, সেই গাড়ি 2 দিন পর বের হয়েছে। কি বুঝছেন? একটা 4.3 জন্য ডিক্লেয়ার করে নাই, মাল যায়নি, এরকম মানে বুঝছেন? তো এটা খুবই মানে ভালো একটা জিনিস। তো যাই হোক, আমরাও চেষ্টা করতেছি, আমাদের কোম্পানিতেও আমরা চেষ্টা করতেছি যে মোটামুটি ভ্যাট ফাঁকি না দেই। হ্যাঁ, ভ্যাট ফাঁকি দেয় না, আমরা এখনো দেই না, আমি আজকে পর্যন্ত তার এই জন্য ওদের সঙ্গে বুক খুলে কথা বলতে পারি, বুঝছেন? আবার নিট ভ্যাট যেটা আসে সেটাও দিয়ে দেই, এইরকম। এই জন্য বুক খুলে কথা বলতে পারি। হ্যাঁ, তো যাক, তারপর আপনার ধরেন যে একটি আমদানিকালে সুনির্দিষ্ট পরিমাণে মূসক, সুনির্দিষ্ট পরিমাণে মূসক দিয়ে আসছেন 7.5% আগাম কর আরোপযোগ্য, আগাম কর অব্যাহতিপ্রাপ্ত পণ্যের আমদানি পরবর্তী প্রথম সরবরাহে কি করবেন? এটাও আপনি তখন 7.5% হারে চালান দিবেন, ঠিক আছে? এটা তখন আপনার ওই নির্দিষ্ট সুনির্দিষ্ট ওটা দরকার নেই, আর দেখারই দরকার নেই। এই যে এখানে আপনি কি করবেন, আমদানিকালে সাধারণ পরিশোধ করা হলে স্থানীয় সংযোজনের 50% কম হলে তিনি ফাইন্যান্সিয়াল পেমেন্ট সরবরাহ করতে পারবেন। আবার চাইলে প্রকৃত সংযোজনের এখানে কি এই যে দেখেন, কথা বুঝছেন? ধরেন যে সুনির্দিষ্ট একটা সুনির্দিষ্ট কর আছে না আমাদের, ওই যে রড টড আছে না, বা আরো অনেক জিনিস আছে, তো সেগুলা জিনিসের জন্য যদি আপনি নিয়ে আসেন, তো পেপার নিয়ে আসছেন, নিউজ প্রিন্ট নিয়ে আসছেন সুনির্দিষ্ট করে, তো সেগুলা যদি নিয়ে আসেন আপনি, নিয়ে আসার পরেও তো আপনি ধরেন যে আগাম করে দিয়ে আসছেন, এই ক্ষেত্রে তো ফাইনাল সেটেলমেন্টে যাওয়া যাবে না?
যেখানে আপনার এটি আছে সেক্ষেত্রে আপনি ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবেন। ঠিক আছে, বুঝতে যদি পারছেন? মূসক না থাকলে মূসক না থাকলেও আপনি এটা কিন্তু যেতে পারবেন। ফাইনাল সেটেলমেন্টের আপনি যদি আগাম কর থাকে তাহলে আপনি যেতে পারবেন। আপনি এখানে এটির সাথে সমান নয়। ঠিক আছে, এটির টাকাটা আপনাকে সে আর ফেরত দিবে না, সেটাই বলতেছে। আপনি যেহেতু এটির টাকা নেই, তারা ইয়া করতেছে যে 50% আপনি যদি দেন আপনি, তাহলে এটির সাথে কিন্তু মিলেই যায় হিসাবটা। কথা বুঝছেন? সেটাই ওরা চাচ্ছে। তো আপনার দেওয়ার দরকার নেই, তখন আপনি তো ফাইনাল সেটেলমেন্টে চলে যেতে পারবেন, এটি সমান নয়। ঠিক আছে, যা বাদ বাকি যা আছে সবকিছুই করবেন। হ্যাঁ, আর 15% হলে এই যে 9.1-এর 10-এ, নোট 10 হতে 22-এ আমদানি তথ্য ও নোট 4-এর সর্বত তথ্য প্রদান করতে হবে। এই তো। এখন ধরেন বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক উচ্চ কর্তনকারীর নিকট সরবরাহ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝছেন? বাণিজ্যিক আমদানিকারক যদি কেউ ইয়া করে, কেউ যদি আপনার কোনো উচ্চ কর্তনকারীর নিকট যদি সরবরাহ করে, সে যোগানদার হিসেবে বিবেচিত হবে। এটা আমাদের ইয়াকে লেখা আছে কিনা বলেন? উচ্চ কর্তনের বিধি, উচ্চ কর্তনে লেখা আছে কিনা যে কোনো ব্যবসায়ী বা বাণিজ্য আমদানিকারক যারা উচ্চ কর্তনকারীর নিকট সরবরাহ করবে তাকে আমরা যোগানদার হিসাবে গণ্য করব, বিবেচিত হবে। তার মানে কি, আপনি যদি 7.5% হারে চালান দেন, সে আপনার 10% কাটবে আপনার বিল থেকে, ঠিক কিনা? আর আপনি 10%ও চালান দিতে পারবেন, তাহলে 10% চালান দিলে সে 10%ই কাটবে। তাহলে আপনার এখানে মেকানিজমের কোনো কারণ নেই। আর আপনি যদি 7.5% চালান দেন, তখন আপনার 9.1-এ মেকানিজম আছে। এটা আমি পড়াইছিলাম, দেখাইছিলাম কিন্তু, যে আপনাকে 7.5% দিলে আপনাকে 10% যখন কাটবে, সে তখন আপনাকে 10%-এর ইয়া দিবে। এটাও আরেকটা পদ্ধতি আমি দেখছি এখানে, সেটা হলো যে 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 উচ্চ কর্তনকারী আছেন, সে যদি আপনার 10% কাটছে ঠিক আছে, কিন্তু বাট আপনাকে 7.5%-এরই আপনাকে ভিডিএস এর এই চালানটা ইস্যু করতে পারবে। ঠিক আছে, কিন্তু সে 2% কি করবে? সে 2% কাটছে না, সে 2%-এর ট্রেজারিটা তো দিবেই সে। এটা দিয়ে বা সমন্বয় করে ওই ইনক্রিজিং করে দিবে, এক কথায় ইনক্রিজিং করে দিয়ে লিখে দিবে যে অমুক অমুক যোগানদার, অমুক পার্টি থেকে যোগানদার হিসেবে বিবেচিত হয়, আমি এখানে 2.5% বেশি কাটছি। ঠিক আছে, তো সেইটা আপনি ওইখানে আপনার ইনক্রিজিং করতে পারবেন আপনি। তো সেটা যদি কেউ না করে, যদি 10% চালান দিয়ে দেয়, তখন তাকে কি করতে হবে? যে আমদানিকারক যখন চালান পাবে, তখন তাকে ওই 2.5% কি করতে হবে? ইনক্রিজিং করে দিতে হবে তখন। কথা বুঝছেন? তখন তাকে ইনক্রিজিং করে দিতে হবে যে 2.5% আমার বেশি, আমার ইয়া হয়েছিল, তখন তখন তার চালানটা হিসাবে কি হবে? 10%ই হবে। কথা বুঝছেন? তো কাজেই যারা আমদানিকারক আছেন তারা, আর যদি 15% হয়, যদি কেউ যদি 15% যদি কেউ দেয়, আপনি ধরেন যে 15% হারে দিচ্ছেন আপনি, তখন আপনার কি হবে? তখন অনার কার্ড আপনাকে, দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওনার কার্ড দিয়ে দিতে হবে। এবং এখন নতুন যেটা ইয়াকে আসছে, নতুন যেটা ইয়াকে লেখা আছে যে আপনি 15% হারে যদি চালান দেন, তখন আপনাকে যোগানদার হিসেবে বিবেচিত করার সুযোগ নেই। বুঝছেন? যোগানদার হিসাবে আর বিবেচনা করতে পারবে না, এটা কিন্তু সরাসরি এবার লেখা আছে। শরীফ ভাই দেখছেন এটা? কোনটা? যেটা হলো যে আপনার যদি কেউ আমদানিকারক বা ব্যবসায়ী 15% হারে চালান দেয়, তখন সেক্ষেত্রে আপনি তাকে আর যোগানদার হিসেবে বিবেচনা করতে পারবেন না। না, সেক্ষেত্রে তো তার হচ্ছে সম্মাননাপত্র নাকি দিতে হয় ওটা। আর আর ওনার কার্ডটা কিন্তু তুলে দেয় নাই, বুঝছেন? এটা কিন্তু ওনার কার্ডটা তুলে দেওয়া উচিত ছিল, বাট কি করতে হবে? একটা ওনার কার্ড দিয়ে দিতে হবে, কিন্তু লিখে দিছে যে যোগানদার হিসেবে বিবেচিত হবে না, বুঝছেন? এখন ওনার কার্ডটা মনে হয় না প্রয়োজন হয় এখানে। ভাইয়া এই কথা কোথায় আছে? উচ্চ কর্তন ওটাতে লেখা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি দেখেন উচ্চ কর্তনে। হ্যাঁ, বর্ধিত যে একটা এসআরও আছে এটাতে লেখা আছে 240 মনে হয় এছাড়াটা। একটা এসআরও আছে, 258 আর ওখানে মনে লিখে দিছে। এবার দেখেন মানে মানে যেটা এসআরও দ্বারা ইয়া করছে না, এখন নতুন এসআরওতে অ্যাড করা হয়েছে, দেখেন এটা। ঠিক আছে, বইতে দেখেন, বইতে দেখেন। ঠিক আছে, এটা একটা নতুন তথ্য যে 15% হারে দিলে আপনাকে আর যোগানদার হিসেবে বিবেচনা করার দরকার নেই, করবেও না কেউ। হ্যাঁ, আপনাকে টাকা দিয়ে দিতে হবে, ভিডিএস কার্ডেরও প্রয়োজন নেই। তাহলে যোগানদার না হলে কি হবে? ভিডিএস কার্ডের প্রয়োজন নেই, তো আপনাকে ওনার কার্ডটা না দিলেও কোনো সমস্যা মনে হয় না হবে আর, এটা যেহেতু লেখছে এরা। ঠিক আছে, এই হলো এটা। এই যে কোনো পণ্য আমদানি পর্যায়ে মূসক, আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস বলি এখানে, কোনো আমদানিকারক কোনো আমদানি 15% না দিলে ঝামেলা করে। কে ঝামেলা করে?
মানে ওই হলো আপনার আধার কার্ড না দিলে ঝামেলা করে ও আচ্ছা আচ্ছা, সেটা না বলতেছি। দিবেন, এটা তো লেখা আছে ভাই, এটা এই জন্য ঝামেলা করে, লেখা তো আছে। ভাই বিডিএস এর নতুন এসআর নাম্বার কত? 240? না না না, 182তেই, 182টাই তো আমরা ধরেন যে এটা হলো আপডেট করছে, আপডেটের এসআরওটা আছে ওইখানে, ও আপডেটের এসআরও আছে, আর নতুন বই কিনলে সব আপডেট করা আছে। হ্যাঁ, আচ্ছা। এখন এখন ধরেন ভাই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যখন কোনো ব্যবসায়ী ধরেন যে অব্যাহতি, ধরেন যে আপনার আহ এই এসআরও দ্বারা এক্সামটেড, ঠিক আছে, যদি কোনো যোগানদার কর্তৃক সরবরাহ করা হয় বা কোনো ব্যবসায়ী যদি সরবরাহ করে, হ্যাঁ, তাহলে তো ব্যবসায়ী মানে তো কি বলা হয়েছে, যোগানদার। সে যদি যোগানদার ইয়েকে যদি 7.5% হারে চালান দেয় কোনো, এটা কিন্তু এসআরও দ্বারা এক্সামটেড কোনো জিনিস যদি দেয়, তাহলে কোন উচ্চ পদনকারীর কাছে দিলে সে তখন প্রায় আপনার এক্সামটেড সুবিধাটা পাবে না। কথা বুঝছেন? তখন তাকে ভ্যাট দিয়ে তাকে তাকে উচ্চ কর্তন করতে হবে, যে উচ্চ কর্তনকারীর কাছে সেল করলে উচ্চ কর্তন করতে হবে প্রজ্ঞাপন দ্বারা, এটা কিন্তু লেখা আছে এখানে। এই আপনার এই কি বলে এটা, ভিডিএস এর এসআরওতে সুন্দর করে লেখা আছে, প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো সরবরাহ করলে সেটা যোগানদার হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখিয়েন। এটা যারা চালান পান যে এক্সামটেড দিছে, কি হিসাবে এক্সামটেড দিছে সে, এটা এসআরও দ্বারা এক্সামটেড কিনা, যারা যারা ভিডিএস কাটেন তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা ভিডিএস কাটেন তারা দেখবেন যে যদি কোনো এক্সামটেড কোনো পণ্য আপনার হাতে আসছে, তাহলে দেখতে হবে যে শুধু এক্সামটেড লিখে দেয়, তাহলে এটা কে দিছে আপনাকে, কোনো উৎপাদনকারী দিছে না কোনো ব্যবসায়ী থেকে নিছে, কোনো দোকানদারের কাছ থেকে নিছে। যদি দোকানদারের কাছ থেকে নেই, অবশ্যই আপনি ভিডিএস কাটবেন 10%, তাহলে নিজের গায়ে থেকে দিতে হবে আপনাকে। কথা বুঝছেন? এটা মনে থাকবে। ভাই প্রথম ফার্স্ট শিডিউল দ্বারা অব্যাহতি হলে ফার্স্ট শিডিউল হলে তো আমি বলি, ফার্স্ট শিডিউল হলে তো কোনো ক্রমেই আপনি ভিডিওস কাটবেন না, যেই ওটা 7 সরবরাহ মাপ। করুক। 7 গুণ মাপ, ওটা একদমই মানে প্রথম শিডিউল বলতে আপনাকে 7 গুণ মাপ, কোনো আচ্ছা কিছু ভাইয়া, করতে হবে না। যোগানদারের যে যোগানদারের যে অব্যাহতি গুলো আছে সেটাই শুধুমাত্র বিডিএস কাটা সেটাই যাবে, শুধুমাত্র, হ্যাঁ সেটাই সেটাই শুধুমাত্র শুধুমাত্র। ভিডিওস কাটা যাবে না। হুম। বাকি ওইটা আর হলো, এছাড়াও তারা আর আমি বলি ওই যে লিস্টটা দেওয়া আছে, যে 12টা না 15টা লিস্ট দেওয়া আছে, এই হ্যাঁ হ্যাঁ লিস্টটা এবং প্রথম তফসিল, এই দুটা হ্যাঁ, এই ছাড়া, দুইটা ছাড়া, হ্যাঁ এই দুটা একবার সহজ কথা, যেটা যে প্রথম এই দুইটা তফসিল ছাড়া আর ওই এসআরও দ্বারা যেটা এক্সামটেড দেওয়া আছে, যে কটা লিস্ট দেওয়া আছে, এই পণ্য কটা যোগানদারের ছাড়া। যোগানদারের এছাড়াও তারা যোগানদারের অব্যাহতি গুলো আর কি। হ্যাঁ যোগানদারের ভাই অব্যাহতি সেবার যেটা, অব্যাহতি সেবা 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 অব্যাহতি হ্যাঁ ওইটা লেখা আছে, দেখিয়েন, ওটা আমি দেখাতে পারতাম অবশ্য, আমার কাছে আর ইয়েটা হলো যে আছে। তুলা স্ক্র্যাপ হ্যাঁ এগুলা। তুলা, স্ক্রাপ, তারপরে ওই যে আপনার হাড়ের গুঁড়া কি কি আছে জানো, হ্যাঁ হ্যাঁ এগুলা যেটা হ্যাঁ জীবনে এগুলো কাজে আসে না, ওগুলো অব্যাহতি দিচ্ছে, এটা কাজে আসে না। কাজেই আসে টিফিন না। টিফিন লেন্স ওই কি যেন টিফিন, স্কুলের টিফিন, ঠিক আছে, তো এই হ্যাঁ জিনিসগুলো তো এগুলা যেগুলা দিছে, এবং প্রথম প্রথম তফসিলে যেটা আছে সেগুলো আপনার কোনো ক্রমে ভিডিওস কাটার দরকার নেই যোগানদারের, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে এক্সামটেড হোক আর ভ্যাট থাকুক আপনি ভিডিওস কাটবেন। ক্লিয়ার কথা? এই হাসান মাসুদ ভাই বুঝতে পারতেছেন? ভাইয়া বুঝতেছি, আমার প্রশ্ন শোনেন এবার। হ্যাঁ ধরেন আমাদের কমার্শিয়াল ইম্পোর্টার এছাড়াও দ্বারা অব্যাহতি তো চিনি, তাই না? চিনি হ্যাঁ নিয়ে আসছে, হ্যাঁ এবার চিনি আসছে, সে এসে এনে মূল্য ঘোষণা দিয়ে আমার হুম। 15% ভ্যাটে আমার কাছে বিক্রি করছে, তাহলে তো আমি আমি উৎপাদনকারী, এটা আমার উপকরণ চিনি, তাহলে তো আমি এটা রিবেট নিতে পারবো, তাই না? যে এক্সামটেড না, সে এক্সামটেড গুডস 15% হারে চালানটা কেন দিচ্ছে এটা বলেন। সে নিয়ে আসছে হলো সেও তো ভ্যাট দিয়ে নিয়ে আসছে ওটা। না না, আপনার তো এক্সামটেড, চিনি তো সব পর্যায়ে এক্সামটেড ভাই। এক্সামটেড হলে তো আর ভ্যাট নাই। এক্সামটেড হলে তো তাকে তো ভ্যাট দেওয়ার দরকার না, কেন সে প্রোডাক্টের দাম বাড়াচ্ছে? এখানে তো এক্সামটেড দেওয়া আছে প্রোডাক্টের দাম দাম যেন না বাড়ে। ভাই চিনি এছাড়া তো অব্যাহতি তিনি তো আচ্ছা, এসআরও দ্বারা এক্সামটেড, তো সে এসআরও দ্বারা এক্সামটেড হলো তো সব পর্যায়ে এক্সামটেড। কে তুমি তো 15% ব্যবসায়ী পর্যায়ে না অব্যাহতি, এটা কি আমি অন্য বলি পর্যায়ে অব্যাহতি আছে? আমি বলি ভাই, আমি বলি, আমি exempted। না, আমাকে বলতে দেন। আমি কিন্তু চিনির বিজনেস করতেছি, তো আমার তো পুরো জি জি ফ্যাক্টরি আছে, কথা বুঝছেন? জি জি, এই জন্যই তো আপনার জিজ্ঞেস করি। চিনির র মেটেরিয়ালস এর ক্ষেত্রে নিয়ে আসতে আমদানি পর্যায়ে 15% ভ্যাট আছে, কথা বুঝছেন? তারপরে আপনার ধরেন যে আরো যদি আপনি উৎপাদন পর্যায়ে বলা আছে, উৎপাদন পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে, মানে সব পর্যায়ে দিকে চিনি হলো এক্সামটেড। আপনার ধরেন যে ওই যে প্যাকেটজাত হোক না হোক সব কিছুতে, ঠিক আছে, সেটা হলো এক্সামটেড। আপনি উৎপাদনে নিয়ে আসে, যদি উৎপাদন করে, আপনি ধরেন যে বাইরে থেকে চিনি নিয়ে আসছেন, আপনি নিয়ে আসার পরে ব্যবসায়ী পর্যায়ে আপনি বিক্রি করবেন। না, আমি তো বিক্রি করবো না, সে তো কমার্শিয়াল ইম্পোর্টার, সে তো আমদানিকারক, সে তো দাঁড়ান একটু,
হ্যালো, জি ভাইয়া। এখন ধরেন যে সে নিয়ে আসছে চিনি, আমদানি করে নিয়ে আসছে, তাই না? হ্যাঁ নিয়ে আসছে আপনার কাছে সেল করতেছে 15% হারে চালান দিয়ে, কিভাবে করে সে এটা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো, আমি বলছি যে আমরা আমরা নিজেরাও যদি চিনি কিনি তো আমরা তো ভ্যাট দিয়ে নিয়ে আসি চিনি কেন ভ্যাট দিয়ে নিয়ে আসেন উৎপাদনকারী। আপনি? কোত্থেকে ভ্যাট হ্যাঁ দিয়ে নিয়ে আসেন আমরা ভাই? কোত্থেকে নিয়ে আসেন আপনি ভ্যাট দিয়ে? ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। তো সে ইন্ডিয়া থেকে সেটা আমদানি করে নিয়ে আসছে, সেটা তো বললাম আমি আপনাকে যে র মেটেরিয়াল যদি নিয়ে আসেন আপনি, তাহলে তো আপনার আমদানি পর্যায়ে তো ভ্যাট আছে। আপনি হ্যাঁ যখন তাহলে আপনি সেই আমদানি আমদানিকারক আমদানি পর্যায়ে যদি ভ্যাট থাকে, তা আমি বলি আমদানি পর্যায়ে ভ্যাট, তাহলে তো ব্যবসায়ী পর্যায়ে আপনি যদি এখানে বাংলাদেশে নিয়ে আসেন, তো নিয়ে আসার হ্যাঁ পরে আপনার তো একটা এক্সেম্পটেড দেওয়া আছে, তাহলে আপনি ভ্যাট দিবেন কেন? আমি তো দিচ্ছি না, কিন্তু ব্যবসায়ী আমাকে ভ্যাট দিচ্ছে, না না, আমি কেন সেই ভ্যাট ভ্যাট দিবে নিয়ে। আপনাকে? আপনি ঠকাচ্ছে, তাহলে সে ঠকাচ্ছে আপনাকে, আপনাকে ভুয়া আচ্ছা, চালান যদি দিচ্ছে। আমি সেটা এবার আমি আপনাকে মূল কাহিনী বলি, সেটা হলো আমারই সম্পূরক কোম্পানি, ঠিক আছে? হুম এখন তারা এনে আবার আমার কাছে, আমি উৎপাদনকারীর কাছে তারা চিনি বিক্রি করতেছে। হুম এখন আমি তো ভ্যাট দিয়ে নিচ্ছি, তাহলে আমি তো হুম অবশ্যই রিবেট নিব। হুম তো ভ্যাট কেন দিবে সেটা এই শরীফ ভাই, এগুলো কি ঠিক আছে বলেন তো? এটা এটা কি না না, এটা ঠিক নাই, এটা ঠিক নাই তো। এক্সামটেড প্রোডাক্ট? আপনি ভ্যাট কেন দিবেন রে ভাই? আমি বলি আমার ভাই, চিনি বাংলাদেশে মাহবুব ভাই, এক্সামটেড। হ্যাঁ মাহবুব ভাই, এখানে যেহেতু একই ওনারই দুইটা কোম্পানি, এটা উনি রেয়াত নেওয়ার জন্য এটা সলসাতুরি করে চালানটি ইস্যু করতেছে। ওইটাই ওইটাই ওইটাই, এটা ভুয়া জিনিস হয়েছে, একদম ভুয়া। ভাই এটা 9 হয়েছে, এইটা নিয়ে 9। এইটা হুম নিয়ে হুম সার্কেল অফিস থেকে আমার ডাকছিল, এই কিন্তু তো আমি দূর কিছু বলেনি কেন? বুঝতে পারেনি না, মনে হয় কিছু ঘটনা। বলেনি, কিছু বলেনি কেন, দেখতেছে যে তারা ভ্যাট দিচ্ছে, আমি তো ভ্যাট পে করতেছি কে ব্যাংকের মাধ্যমে। করতেছে? ও তো আচ্ছা, এরা তো চুপ ভ্যাট দিচ্ছে, যে চুপ দেখছেন এরা কি বদমাইশ, এই জিনিসটা ধরে দিবে না হ্যাঁ যে চিনিতে তো ভ্যাট নেই, হ্যাঁ, ভ্যাট কেন দিচ্ছেন আপনারা, এটা বলেন। কি রে সেইটাই মানে ভাই! ওটা তো আমরা জানি যে ব্যবসায়ী পর্যায়ে হুম অব্যাহতি, তারপর আর সব উৎপাদন পর্যায়ে পর্যায়ে অব্যাহত, চিনিতে অব্যাহতি। কোনো ভ্যাট নেই, চিনিতে কোনো ভ্যাট নেই আপনার এই বাংলাদেশে সেল করার আচ্ছা পরে, ভাইয়া, ঠিক আছে? হুম ব্যবসায়ী পর্যায়ে যেগুলা অব্যাহতি আছে সেগুলা কি কোম্পানি পারচেজ করলে, সেল করলে এটা প্রযোজ্য হবে? কোনটা? ব্যবসায়ী পর্যায়ে এসআরও দ্বারা যেগুলা অব্যাহতি আছে পণ্যের, হ্যাঁ হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে কি কোম্পানি যদি সেগুলা ট্রেড করে, হ্যাঁ, আহ, কেন হবে না ভাই? কেন হবে না আপনি বলেন, কি কারণে? না, কোম্পানি সেখানে তো বলা আছে ব্যবসায়ী পর্যায়ে। ব্যবসায়ী পর্যায়ে, আপনি তো উৎপাদন করতেছেন, আপনি তো ট্রেডিং করতেছেন, আপনি তো ব্যবসায়ী একজন। আমি বলি ভাই, উৎপাদন যারা উৎপাদনকারী করে, তাদের উৎপাদনকারী তারা কি ট্রেড করতে পারে না? এই প্রশ্ন বলেন আগে, এটাকে শিখেন। হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারে। যারা উৎপাদনকারী তারা তো ট্রেডিংও করতে পারে। আপনি তো মাঝে মাঝে দোকানদারও হতে পারবেন, এটাও সমস্যা নাই, কিন্তু হ্যাঁ উৎপাদনকারী করা কখনো যাবে। দোকানদার হয় না। তো এখন ঘটনা হলো যে আপনি ট্রেড করতে পারবেন, মাস্ট বি, কারণ আমি তো এলা তো করে আসতেছি, এটা তো আমি তো জানি এগুলো। এখন ধরেন যে আপনি ট্রেড করতে পারবেন, ট্রেডিং এর জন্য আপনার 6.2.1 মেনটেন করতে হবে আলাদা, কাগজপত্র তো আলাদা মেনটেন করতেছেন আপনি। তো আপনার সেটার সেলের জন্য আমি তো ধরেন যে আমি উৎপাদনকারী একটা কাজ করতেছি, তো আমার কোম্পানি আর কি করতেছে, আমি ধরেন যে খেজুর নিয়ে আসবো, খেজুর নিয়ে আসে তো উৎপাদন করার দরকার নেই, খেজুর নিয়ে আসে কি সরাসরি বিক্রি করতে হবে না আমার? সেটা তো আমার ট্রেডিং। সেই ট্রেডিংটা আমি তো আমার ওই একটা বিনেই দেখাতে পারবো, তো ট্রেডিং হিসাবে দেখাবো, আমি ওই নোট এইটা দেখাবো তখন, ওইটা যে ট্রেড করছি আমি এই ব্যবসাটা। ভ্যাট না থাকলে ভ্যাট দিব না। যেমন ধরেন যে আমি আমার কোম্পানি সব কথা বলতে যাচ্ছি, যেমন ধরেন আমি গম নিয়ে আসতেছি, তো গম কি, গমে তো আমি উৎপাদনকারীও করতেছি, আবার ট্রেডও করতেছি, তো ট্রেডটাকে আলাদা করে সেল করতে পারবো না? পারবো। যে অংশটা ট্রেড করতেছেন ওইটা সিক্স ওইটা পয়েন্ট টু সিক্স পয়েন্ট পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান মেনটেন করতে মেনটেন, হবে। তখন ওই 6.1 ওটা লিখতে পারবেন না আপনি, ওটা আলাদা তো মেনটেন ভাই, করতে হবে খাতা। ভাই আর একটা প্রশ্ন আছে, এটা আপনারা আগেও করছি, এবার একটু, যেহেতু হুম শরীফ ভাই আছে, আরো অনেকে আছে, আপনিও আছেন। হুম ওই যে আমি ধরেন চিনি উৎপাদনকারী, আমি আমার হুম উপকরণ চিনি, আমি চিনি নিয়ে আসলাম, হুম নিয়ে আসার পরে আমি এটি দিলাম, আমি 2% এটি দিলাম, হুম 15% ভ্যাট দিলাম। হুম এবার ওই চিনি এনে আমি আবার ক্রাশিং করে আলাদা হুম প্যাকিং করে বিক্রি করলাম হুম অন্যর কাছে, হুম পারবো কিনা? ভ্যাট নাই তো? করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন, ভ্যাট নাই।
না, আমি তো উৎপাদনকারী, আমি তো উপকরণ হিসেবে নিয়ে আসছি। হ্যাঁ, আপনার তখন তো ভ্যাট নেই, তখন তো বিক্রি করতে পারবেন না। কেন পারবেন না? এগুলা প্রশ্ন পরে করেন, এগুলা ছোটখাটো প্রশ্ন, এগুলা প্রশ্ন পরে করেন। হ্যাঁ, তার মানে আমি বিক্রি করতে পারবো, এই তো? পারবেন না ভাই, কেন পারবেন না? এগুলা প্রশ্ন পরে করেন, বললাম না এগুলা ছোটখাটো প্রশ্ন, তো এগুলা জিনিস তো সোজা জিনিস। ঠিক আছে, না, ওই সময় আপনি বলছিলেন আপনি আনসেল উৎপাদনকারী হিসেবে, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, আপনি ব্যবসায়ী হিসেবে কাউন্ট হবেন। ট্রেডিং এর মাহবুব ভাই ক্ষেত্রে যদি 15% প্র্যাকটিস করে সেক্ষেত্রে কি 6.2.1 একটু মেনটেন দাঁড়ান, করতে একটু হবে? হ্যাঁ, হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ, কি বলছিলাম? বলছি চিনি তো আমি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, ধরেন আমি আইসক্রিম হুম বানাই, তো আমি চিনি হুম নিয়ে আসি। চিনি হুম তো আমি আইসক্রিম উৎপাদনের জন্য আনছি। হুম আনার পর এবার চিনি কি করছি, আমি একটা অংশ। আরে না, তখন করতে পারবেন না আন্দাজে, আপনি তো এই কথা বলতেছেন না। আপনি তো র মেটেরিয়ালস হিসাবে আপনি নিয়ে আসছেন এটা। তো হ্যাঁ, এটা নিয়ে সেইটাই তো আসে আপনি, বলতেছি। সেটা তো করতে পারবেন না, এটা তো বলে দিছি আপনাকে, এটা তো করতে পারবেন না, ধরতে সেটা পারলে আমি আপনার যদি মূল্য জরিমানা আছে। ঘোষণা দিই, এডিশন দেই, বা ওটা আমি আপনি আবার আপনি এটাকে যদি। সহযোগী প্রতিষ্ঠান, আমি বলি ওটা সহযোগী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবেন। সহযোগী প্রতিষ্ঠানের কাছে আপনার আর একটা আমি প্রতিষ্ঠানে যদি। বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অন্য কোনো আমি প্রতিষ্ঠানে বিক্রি করতে পারবেন না। র মেটেরিয়ালস নিয়ে আসলে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবেন না। ওটা ঠিক নতুন আছে, করে যদি প্যাকেজিং করে রূপান্তরিত করে কোনো করি। কিছুই না, কোনো কিছুই করে করতে পারবেন না আপনি এটা তখন। আর ওটা আর হলো যদি আপনি শুধু চিনির ব্যবসা করলে সেটা পারবেন। আর চিনির ব্যবসা করলে, যদি আপনি চিনি ব্যবসা করেন, যে চিনি আলাদা আপনি তো করে নিয়ে আসছেন আইসক্রিম ট্রেড করার বানাবেন। জন্য, শুধু চিনি নিয়ে আসছেন র মেটেরিয়ালস হিসাবে নয়, শুধু চিনি হুম। নিয়ে আসছেন ট্রেড করার জন্য, তাহলে পারবেন। আর তো সেক্ষেত্রে ঠিক আছে, করলে আমার কি হতে পারে, করলে কি হতে পারে? করলে জরিমানা হবে, সবকিছু হবে। আপনি কেন ওটা করছেন? আপনি 82% নিয়ে আসছেন, এগুলা ধরবে, বহুত ঝামেলা হবে তখন। না, আপনি এই একটা কাজ। ক্ষেত্রে আমি বলি আপনার সমস্যাটা হবে, আপনার কাছে তো 82% কাটছে কি জন্য? আপনি উৎপাদনকারী, কিন্তু আপনি হুম এনে তো এটা ব্যবসা করতেছেন। আমি তো আবার ওইটা মূল্য ঘোষণা দিচ্ছি, আবার ওইটাকে ক্র্যাশিং করে নতুন প্যাকেজিং করতেছি। না না, আপনার তো চিনির ব্যবসা না, আপনি তো এটা উপকরণ হিসেবে আনছেন, আপনি এটা আবার কেমনে বিক্রি করবেন? এইটা নিয়ে তো আমার ম্যানেজমেন্টের সাথে আমার ঝগড়া হয়, সমস্যা এই জন্য। করতে না, পারবেন না, আপনার এগুলা হয় করে লাভ নেই। এগুলা সহযোগী প্রতিষ্ঠানের কাছে করতে হবে, আর না করতে পারলে এটার ওরা টাকা বিরোধী ম্যানেজ করবে। আমিও তো, এটার বাদ বিরোধী দেন, এটা বাদ আমিও, দেন, কিন্তু। এটা হবে না, এটা জি জি জি, আইনে হবে না। তো ঠিক আছে, এটা বাদ দেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, এই তো মোটামুটি। অব্যাহতি নিয়ে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে মাহবুব ভাই। হ্যাঁ ভাইয়া, বলেন। এটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। আমি উত্তরটা হয়তো আমার জানা আছে, সঠিক কিনা আমি জানি না, আমি হুম উত্তরটাও হুম বলবো। হুম হুম এই যে আমি অব্যাহতি দিলাম, আবার এটা যোগানদার হিসেবে উৎসকর্তন করে, সেটা উৎসকর্তন করে এছাড়া তার অব্যাহতি হলে। এখানে আমার প্রশ্ন হলো, তাহলে অব্যাহতিটা কোন জায়গায় হলো? অব্যাহতি, আমি বলি অব্যাহতি কোন জায়গায় হলো। তো জি। আপনি যখন উৎপাদনকারী, ঠিক আছে, হুম তো হুম। সেই ক্ষেত্রে আপনাকে, আমি ব্যবসায়ী, ধরেন আমি ব্যবসায়ী, পাবেন। উৎপাদনকারী না। আপনি ব্যবসায়ী, হ্যাঁ, হলে বলা হয়েছে যে আপনি এটা পাবেন না। আপনাকে এর আইনে ব্যবসায়ী বলা হয়েছে যে ব্যবসায়ী ব্যবসায়ী পর্যায়ে পর্যায়ে, অব্যাহতি আছে প্রোডাক্টটার। এক্সামটেড হিসাবে ব্যবসায়ী পর্যায়ে আছে। যদি আপনি হ্যাঁ, আমি বলি এটা সোজা জিনিস। আপনি যদি ব্যবসায়ী পর্যায়ে যেগুলো এক্সামটেড আছে সেগুলো উচ্চপতনকারীর কাছে সেল না করলে আপনি এক্সামটেড পাবেন। ধরেন যে উচ্চপতনকারীর কাছে সেল করেননি, আপনি সরাসরি ভোক্তার কাছে সেল করছেন, ঠিক আছে, তাহলে আপনি জি, এক্সামটেড, কোনো একদম ঠিক। সমস্যা নেই। আর যদি আপনি উচ্চ কর্তনকারীর কাছে সেল করেন, তাহলে আপনি এক্সামটেড পাবেন না। সরকার আইন বলে দিছে যে এটা সেটাই। সে তখন পাবে না। ক্লিয়ার? জি জি। হুম, সবাই বুঝছেন এটা? প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল একটা। সবাই বুঝছেন ভাইয়া? জি ভাই। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, হ্যাঁ ভ্যাট যদি কাটে আমরা অব্যাহতি কই পাইলাম, এটা বুঝে না হ্যাঁ, অনেকে। এটাই হলো কথা, যে ভ্যাট কোথায় পাইলাম। কোথায় পাইলাম, এটা হলো যে আপনি খুচরা পর্যায়ে যখন বিক্রি করবেন তখন হ্যাঁ হ্যাঁ সবগুলাই হ্যাঁ, তখন এটাই আপনি এক্সামটেড হিসাবে দিবেন। ক্লিয়ার? এটাই। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করছেন। ভাইয়া তাহলে চিনি যদি আইনা সে খোলা বাজারে বিক্রি করে অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে বিক্রি করে তখন কি আর অব্যাহতি থাকবে না? কোনটা? থাকবে ধরেন না, খোলা বাজারে হলে থাকবে না। খোলা আমি বুঝিনি আপনার কথা। চিনি ধরেন যে এছাড়া এক্সামটেড, তাই না? হ্যাঁ, এখন আপনি একজন ধরেন যে ইম্পোর্ট আপনি করে দোকানদার, ভাই আপনি আব্দুল আপনি মনিরের দোকানদার, কাছে আমি বলি, আইসক্রিম বানানোর জন্য বিক্রি করলো। ওরা নিয়ে ওইটা র আমি বলি ম্যাটেরিয়াল হিসেবে আমি use বলি করলো। আমি বলি আমি যদি উৎপাদনকারী, আমার কাছ থেকে যদি সে ওই যে মাসুদ ভাই যদি নেয় আমার কাছ থেকে, হ্যাঁ, তো পুরোটাই এক্সামটেড, কোনো সমস্যা নাই। যদি আপনি দোকানদার,
আপনি কি করছেন, আপনার কাছে বলছে যে আমাকে চিনি এতগুলা দেন, আপনি কি করলেন, আমার কাছ থেকে চিনি কিনলেন, আপনি চিনি কিনে ওনাকে ওনাকে আপনি সরবরাহ দিচ্ছেন, ঠিক আছে, তখন আপনার এক্সামটেড লিখে দিচ্ছেন, কিন্তু বাট আপনার এসআরওদের এক্সামটেড হওয়াতে, আপনি দোকানদার হওয়াতে আপনার সেই সুবিধা পাবেন না। আপনি চিনি নিয়ে গেছেন আমার কাছ থেকে, ওনার কাছে বিক্রি না করে আপনি খুচরা পর্যায়ে বিক্রি করতেছেন, খুচরা ব্যবসায়ীর কাছে, যে দোকানে দোকানে দিছেন, তখন আপনার এক্সামটেড, বুঝছেন? কিন্তু উচ্চ কর্তনকারীর কাছে বিক্রি করলে তাহলে আমার উচ্চ কর্তন করতে হবে, এই তো? করবে, হ্যাঁ অবশ্যই করবে। উচ্চ কর্তনকারী কাছে করলে আপনাকে ধরেন যে বস্তা বস্তা চিনি, আপনি ধরেন যে এই বস্তা বস্তা, সোজা একটা উদাহরণ দেখেন, আমি উৎপাদনকারী, আমি মাসুদ ভাইয়ের কাছে বিক্রি করতেছি, বস্তা বস্তা চিনি বিক্রি করতেছি, এখানে কোনো ভ্যাট নাই, কোনো ভ্যাটের কোনো ইস্যু নাই এখানে, ঠিক আছে, এক্সামটেড। এখন কি করলো, এখানে এখানে শরীফ ভাই হলো দোকানদার, তো ওনারা তখন কি করছে, শরীফ ভাই ধরছে যে আমাকে এই 100 টন চিনি দেন, 100 টন চিনি আমাকে নিয়ে এসে দেন। তখন সে শরীফ ভাই কি করলো, আমার কাছে আসলো যে মাহবুব ভাই আমাকে 100 টন চিনি আমাকে দেন, ঠিক আছে, আমি ওকে চিনি দিয়ে দিলাম 100 টন, এখানে কোনো ভ্যাট নেই, কোনো ভ্যাট হবে না, উৎপাদনকারীর কাছ থেকে ওনাকে দিছি আমি, কোনো ভ্যাট নেই। কিন্তু উনি যখন দোকানদার, উনি যখন আরেকজন উৎপাদনকারীর কাছে দিবে বা উচ্চ কর্তনকারীর কাছে দিবে, কোন সরকারি প্রতিষ্ঠানে দিবে, ঠিক আছে, উচ্চ কর্তনকারীর নিকট, তখনই ভ্যাট চলে আসবে, এক্সামটেড থাকবে না, তখন আর এক্সামটেড নাই। কারণ কি, এটা লেখা আছে প্রজ্ঞাপন দ্বারা এক্সামটেড যে প্রোডাক্ট গুলো দোকানদার কর্তৃক যদি সরবরাহ করা হয়, তখন আর এক্সামটেড থাকবে না, অব্যাহতিপ্রাপ্ত সুবিধা হবে না, ঠিক আছে, সরাসরি লেখা আছে। আটা ময়দাও সেম হবে ভাইয়া, তাই না? আটা ময়দাও সেম, আটা ময়দাও সেম, আটা ময়দাও তেসারো দ্বারা আপনি দোকানদার থেকে কিনলেই ভ্যাট, এক কথাই শেষ, যদি আপনি উচ্চ কর্তনকারী হন। ক্লিয়ার? 10%, তাই না? 10%, কোম্পানি টু কোম্পানি হবে না, এই তো? কোম্পানি টু কোম্পানি হবে না, কোম্পানি টু কোম্পানি হবে না। দোকানদারের কাছ থেকে কিনলে, দোকানদার বললাম তো, উদাহরণ তো দিয়ে দিলাম যে একটা ভায়া থাকবে যে দোকানদারের কাছ থেকে কিনবে, ঠিক আছে, ক্লিয়ার? দোকানদার হলে বিডিএস, দোকানদার হলে বিডিএস, কোনো ব্যবসায়ী বা টেন্ডারের মাধ্যমে দিচ্ছেন আপনি, তাহলে আপনি ধরেন যে এক্সামটেড প্রোডাক্ট টেন্ডারের মাধ্যমে সে পাইসে বিক্রি করতেছে আপনার কাছে, তাহলে আপনি অবশ্যই বিডিএস কাটবেন 10%। ক্লিয়ার? ধরেন আপনারা যদি ওই যে কোনো যে ডিজিটিভি বা অন্য কোনো পুলিশে যদি আপনারা যখন যদি কোনো সরকারি প্রতিষ্ঠানেও দেন, কোনো সরকারি প্রতিষ্ঠানেও যে সে দোকানদার যে কোনো কিছু যদি সেল করে, যে এক্সামটেড আটা ময়দা সুজিও যদি দেয় এক্সামটেড হয়, সেক্ষেত্রে কি হবে, ভ্যাট হবে, সেক্ষেত্রে অবশ্যই 10% ভ্যাট কাটবে। সেই হিসাবে তো আপনাদের মনে হয় এই ধরনের ঘটনা ঘটে, আপনারা তো করেন বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে টেন্ডারে পার্টিসিপেট করেন। হ্যাঁ, আমরা তো টেন্ডারে পার্টিসিপেট করি, আমার তো ভ্যাট দেওয়া লাগে না, আমি তো উৎপাদনকারী। কিন্তু উৎপাদনকারীর তো ভ্যাট নাই, আমরা তো উৎপাদনকারী হিসেবে উৎপাদনকারী ক্ষেত্রে ভ্যাট নেই, দোকানদারের ক্ষেত্রে ভ্যাট হবে তখন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উৎপাদনকারী ক্ষেত্রে হবে না বলতেছি তো, যখন দোকানদার হবে, আমি তো ভাইয়া তো বুঝাই দিলাম। মাহবুব ভাই, জি, আমার খরচ বাড়াইছেন, আমরা সিনিয়র আটা শুনে আমার বউ কো সিনিয়রটা শেষ হইলো। আচ্ছা, আরে ভাই এগুলা বলেন না, প্রতিদিন মেসেজ, প্রতিদিন সংসার চালানো যে কত কঠিন, যারা সংসার চালাচ্ছে তারাই বোঝে, বুঝছেন? প্রতিদিন ধরেন যে ভয়েস মেসেজ আছে, এটা নিয়ে আসবো, এটা নাই, এটা নাই, এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, এটা তো প্রতিদিন কথা, বুঝছেন? তো যাই হোক, এগুলা ঘরের জিনিস, আর কি করবেন, এটা করতেই হবে, কিছু করেন, যা কিছুই করেন, জায়গা কিন্তু একটাই, ওইখানে যাইতে হবে, বুঝছেন? সেটাই। এই যে আমরা না এত কিছু করতেছি, ধরেন যে এত কষ্ট করে যে আমরা কথা বলতেছি, আমরা ধৈর্য সহকারে যে ক্লাস করতেছি, এগুলো কাদের জন্য করতেছি? এদের জন্য। কি কাজের জন্য? বউ কয় এত ক্লাস কিসের বয়সে? এটা তো বুঝবো না, টাকা যে কোত্থেকে আসবে এটা তো বুঝবো না, বুঝেন নাই? এটা তো বুঝবো না। শরীফ ভাই, ভাবিরে বলবেন ঠিক আছে, আমার পরিবর্তে তুমি ক্লাস করো, আমি একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ভাই, একটা বিষয় ছিল যে এর আগে একটা প্রশ্ন করছিলাম যে গার্মেন্টস 100% এক্সপোর্টের প্রতিষ্ঠান 188 যারা যে এই যে বলতেছি, বলেন না। হ্যাঁ, এখানে তো এসআরও যারা অব্যাহতি, তো এই কারণে তো উৎসে কর্তনকারী সত্তা হিসাবে তো এটা মনে হয় পাবে না, না? কোনটা মানে 188 দ্বারা এসআরও, তো এসআরও দ্বারা অব্যাহতি যোগানদার সেবা 100% বলে দিছে। আরে ভাই, এখানে তো বলে দিছে যে যোগানদার সেবা কোনগুলা পাবে, সে তো যোগানদার সেবা যা কিছু দেখ 188 মধ্যে যদি পড়ে, তাহলে তো সে সবগুলাতে এক্সামটেড ভাই। কিন্তু এখানে এখন যে নিয়মটা পড়লেন, এখানে তো যোগানদার হিসেবে আমি বলি আপনি 188 কোথায় সরবরাহ করে? এগুলা কি আপনার সাধারণ মানুষের কাছে সরবরাহ করে ওরা? না, শুধু 100% এক্সপোর্টের প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে। এটা ইপিজেটে করে, 100% এক্সপোর্ট যারা করে তাদের কাছে করে, তো তাদের কাছে করুক না, সে তাদের কাছে করলে সে এক্সামটেড পাবে।
ভাই যার কাছে করলো সে তো উৎস কর্তনকারী সত্তা। করুক না, কোনো আমি বল এক্সপোর্টার না, ভাই এটা এসআরওটা কি জন্য trader। দিছে? এসআরওটা কি জন্য দিছে আপনাকে তাহলে? এসআরওটা তো ওই যে আমরা বললাম না যে এসআরওতে যে লিস্ট আছে যে 10টা 11টার, এই যত কিছুই হোক, এই 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 কটা যদি সে মানে আপনার দেয়, আপনাকে দেয়, তাহলে আপনি ভিডিওস কাটতে পারবেন না। আবার 188তে লেখা আছে যে আপনার দোকানদার হিসেবে যদি এক্সপোর্ট যারা করে তাদের ক্ষেত্রে যদি দেয়, সে যত বড় উচ্চ কর্তনকারী হোক, তো সেই ক্ষেত্রে যদি 100% এক্সপেরিয়েন্স ওরিয়েন্ট যারা আছে তাদেরকে যদি কোনো কিছু দেয়, সেক্ষেত্রে আপনাকে ভিডিওস কাটবে না, সে দোকানদার হিসেবে সে এক্সাম্পটেড পাবে। এটা তো সরাসরি লেখাই আছে, এটা কথা বুঝছেন? জি জি জি, ঠিক আছে। আপনার তার মানে কি, আমি বলি দোকানদার কোথায় কোথায় ছাড় পাবে, আমি বলি দোকানদার হলো প্রথম তফসিলে কোনো কিছু সরবরাহ করলে দোকানদার সেবা হিসেবে সে ভিডিওস কাটবে না কেউ। আর যে লিস্ট আছে 10-12টা, সেই লিস্ট ওই কটা যে প্রোডাক্ট সরবরাহ করে কেউ কোনোদিন ভিডিওস কাটবে না। আর আরেকটা হলো 188 এসআরও দ্বারা যে এক্সাম্পটেড দেওয়া আছে যে 100% ওয়ারেন্টির কাছে যদি কোনো কিছু সেল করে, তখন বুঝতে সমস্যা হচ্ছে বলেন? হ্যালো, শুনতেছি ভাইয়া। এখন দেখেন এই যে বাণিজ্যিক যেটা বললে 188 বাণিজ্যিক আমদানি করে, দেখছেন এই যে দেখেন এখানে, এখানে দেখেন বাণিজ্যিক আমদানি স্তরে সরবরাহের ক্ষেত্রে অন্যান্য বিধান। বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক এসআরও নম্বর 188 আইন 2045 মোসাক তারিখ এত কিছুর অধীন দোকানদার সেবা হিসাবে অব্যাহতিপ্রাপ্ত শতভাগ রপ্তানিকারক অথবা প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের নিকট হ্রাসকৃত হারে সরবরাহের ক্ষেত্রে দোকানদার হিসেবে বিবেচিত হবেন বিধায় তিনি অব্যাহতির সুবিধা প্রাপ্য হবেন, কিন্তু আদর্শ হারে সরবরাহের ক্ষেত্রে অব্যাহতির সুবিধা প্রাপ্য হবেন না। এটা কে বোঝেন না বলেন এখন? এই যে এতক্ষণ থেকে যেটা বললাম আমি, তো লাস্ট দেখেন এইটাই হলো আসল জিনিস। যে আপনি যতই, আমি বলছি যে আমদানিকারক যদি 7.5% হারে কোনো যদি চালান দেয়, তাহলে আমরা কি হিসাবে তাকে ধরবো? দোকানদার হিসাবে ধরবো। দোকানদার তো অনেকে বললো না যে ওই আমার বিনে আমার তো দোকানদার লেখা নাই। ভাই দোকানদার এখন সার্ভিস আপনার যদি লেখা থাকে সার্ভিস, আর আপনার সার্ভিস আমদানিকারক লেখা থাকলেই তো হবে ভাই। সার্ভিস থাকলেই হবে। এবং আমদানিকারক যে হ্যাঁ আপনি যে আপনি যে ইম্পোর্টার, এটা তো বলাই আছে যে ইম্পোর্টার মানে আপনি যদি 7.5% চালান দেন, তো আপনাকে দোকানদার হিসেবে বিবেচিত হবে। এটা হলো আইনের কথা এটা। তো দোকানদার হিসেবে যদি বিবেচিত হন, তাহলে আপনি যদি কোনো 100% এক্সপেরিয়েন্স ওরিয়েন্টের কাছে যদি কোনো কিছু প্রোডাক্ট দেন আপনি, তাহলে অবশ্যই এক্সাম্পটেড পাবেন। কথা ক্লিয়ার? এই যে হ্যাঁ বুঝছেন এটা? বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যদি 100% এক্সপোর্ট ওয়ারেন্টের কাছে আমদানিকারক, আপনি কি করছেন, প্রোডাক্টটা আপনি এখন সেল করছেন ওই 100% এক্সপোর্ট ওয়ারেন্টের কাছে সেল করছেন, ইপিজেডে সেল করছেন, এই যে শতভাগ রপ্তানি প্রচ্ছন্ন রপ্তানিকারকের কাছে সেল করছেন, তখন আপনি দোকানদার সেবাটা নিয়ে নেবেন, সুবিধাটা নিয়ে নেবেন। কথা বলছেন? প্রোডাক্টের পণ্য পাশে হাত থাকলেও সমস্যা নেই, তখন আপনাকে কোনো কিছু আর দেওয়া লাগবে না ওইখানে, ঠিক আছে? কিন্তু আদর্শ হারে যদি সরবরাহ করেন, কোনো কিছু যদি আদর্শ হারে সরবরাহের ক্ষেত্রে অব্যাহতি সুবিধা প্রাপ্য হবেন না। আদর্শ হারে এটা সরবরাহ করা যাবে না, ঠিক আছে? ওকে। আচ্ছা, ইপিজেড ছাড়াও তো এই যে সব গার্মেন্টস মানে যারা আরে এক্সপোর্ট করে বাবা তারা রে, তো সবই একদম সেটা 100% ভাই, আমি ইপিজেড একটা উদাহরণ দিছি যে ইপিজেড সবাই হলো এক্সপোর্ট করে। কথা বলছেন? ইপিজেড মানে কি? এখানে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে সেবাটি নিচ্ছেন এই সেবাটি সরাসরি উৎপাদনের সাথে জড়িত হতে হবে। হ্যাঁ, এটা উৎপাদনের সাথে, এবং মানে এটা আপনার সম্পূর্ণ ইয়াটা কোথায় যাবে? বাইরে এটা যাবে। এটা একটা উদাহরণ দিই মাহবুব ভাই, আমি গত মাসে এটা ফেস করছি ঢাকা সাভার ডিভিশনে। আমার একটা এক্সপোর্টার কোম্পানি আছে, আমরা ব্যাগ এক্সপোর্ট করে ইতালিতে। আমরা অডিট রিপোর্টটা নিয়ে, এক্সপোর্টার তো কি, এক্সপোর্টার শুধু বিডিএসটা আছে, আর তো কিছু নাই। এখন অডিট রিপোর্ট নিয়ে তারা বিডিএস যখন আমাকে ডিমান্ড জারি করতেছে, আমি অনেক তর্ক করছি সেখানে। কিছু বিডিএস আমার দিতে হয়েছে, মানে নাই এক্সাম্পশন। সেটা হলো ধরেন আমি টিস্যু কিনছি, তো টিস্যুটা আমার হেড অফিস হলো বাড়িধারাতে আর আমার ফ্যাক্টরিটা হলো সাভারে, তাহলে কনসার্ন তো ওই একটাই, তাহলে আমার এই সাভারের টিস্যু কিনার বিডিএসটা আমাকে দিতে হয়েছে, মানে হেড অফিসে যেটা কিনছি টিস্যু হেড অফিসের জন্য। বুঝতে পারছেন? তাহলে ওনারা কষ্ট উৎপাদনের সাথে জড়িত না, আপনার ফ্যাক্টরিতে ইউজ হয় নাই। তা তো অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আইনত এখানে কিন্তু অনেক বিষয় জড়িত। এটা আইনত ঠিক আছে এটা। হ্যাঁ, এটা আমি বুঝছি, তখন আমি অন্যভাবে সেটেল করছি আর কি বিষয়টা, বুঝছেন?
ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন, বাণিজ্যিক আমদানি কর্তৃক আমদানি পর্যায়ে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য আমদানি স্তরে সম্পর্ক শুল্ক পরিশোধ পূর্বক আমদানি করে কোনো প্রকার আকৃতি প্রকৃতি গুণের উপর পরিবর্তন না করে স্থানীয় সরকার ক্ষেত্রে পুনরায় সম্পর্ক শুল্ক আরোপিত হবে না। যদি কোনো আমদানিকারক, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যদি কোনো প্রোডাক্টের একটা হলো কি আছে, এইচডি আছে, সেটা আপনি আমদানি করে নিয়ে আসছেন, আমদানি পর্যায়ে এইচডি দিয়ে আসছেন, তাহলে আপনার এইখানে আর এইচডি দিতে হবে না। কথা বুঝছেন? যদি আপনি আবার সেল করেন সেটার ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন না করে, যদি পরিবর্তন করেন তাহলে উৎপাদনকারী হয়ে গেল, উৎপাদন পর্যায়ে যদি কোনো এইচডি থাকে তখন আপনাকে এইচডি দিয়ে দিতে হবে। কথা বুঝছেন? আর যদি আপনি ধরেন কোনো জিনিস নিয়ে আসছেন আমদানি পর্যায়ে এইচডি নেই, কিন্তু আপনার এই ব্যবসায় পর্যায়ে আসে এইচডি আছে, তখন আপনাকে এইচডি দিয়ে দিতে হবে, এইচডি সহকারে বিক্রি করতে হবে। ঠিক আছে? আইনের ধারা 55 এটা। আর বাণিজ্যিক আমদানি কর্তৃক টেন্ডার কাজের বিপরীতে অন্য বিপরীতে আদর্শ আর ব্যতীত অন্যান্য হারে পোশাক চালান ইস্যু করলে কর্তৃপক্ষ সরবরাহকারী তো জানেনই, আপনি দোকানদার হিসেবে বিবেচিত হবেন এবং 10% চালান ইস্যু করতে হবে। ঠিক আছে? এবং উক্ত 6 মান্থ হিসেবে বিপরীতে নির্ধারিত 6 কর মেয়াদে সরাসরি সমন্বয় গ্রহণ করতে পারবেন। যদি আপনি অনেকে মনে করে যে আমি বাণিজ্যিক আমদানিকারক, আমি 7.5% হারে চালান দিব, আর দিতে পারবেন, কিন্তু আপনি যদি আপনি মনে করতেছেন আপনি দেখাশোনা দিচ্ছেন, আপনি উচ্চ কর্তনকারী কাছে কোনো সেল করতেছেন, তখন আপনি ইচ্ছা করলে 10% হারে চালানটা লিখতে পারবেন। ঠিক আছে? আপনি 9.1 করার সময়ও আপনি তখন ওটা ইয়ে করবেন, 9.1 করার সময় তখন আপনি 10% যেগুলো কাটছেন 10% জায়গা দিবেন, ওই একই জিনিসই, যে ওই আপনার ভিডিএসএ যেটা ইয়া থাকবে, আর 7.5% যেটা করবেন 7.5% হারে চালানে ওইখানে এন্ট্রি দিবেন। ঠিক আছে? ভাই আপনি কত নাম্বার পেজে আছেন ভাই? হ্যাঁ, এটা কি সুফিয়ান, আবু সুফিয়ান সাহেব? সুপিয়ানে, হ্যাঁ সুপিয়ানে। কত নাম্বার পেজে আছেন ভাই? এটা লাস্টের দিকে আছে এগুলা। তো এখন বাণিজ্যিক আমদানিকারক, এখন ধরেন যে এই যে আমি যেটা বললাম, ওই যে যেটা বলে দিলাম, যদি আপনাকে 10% চালান দেয়, হ্যাঁ এটা দেখে নিন, এটা আমি দিয়ে দেবো, এটা বলে দিয়েছিলাম যে 2.5% হারে পদোন্নতি বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে, একটু আগে বলছিলাম এটা আমি, যে কিভাবে করতে হবে। ঠিক আছে? যদি আপনাকে আপনি যদি 7.5% হারে চালান দেন, আপনার ভিডিএস কাটছে 10%, আপনাকে তো 10% হারে 6.6 দেয় আপনাকে, তাহলে আপনি কি করবেন, নিয়ে এসে আপনি 2% ওটা হলো সমান ডিক্রিজিং করবেন এবং 10% ডিক্রিজিং করবেন আর 2.5% ইনক্রিজিং করে দিবেন। এটা হলো সিস্টেম। আর যদি আপনাকে 7.5% 6.6 দেয়, তাহলে কিছু করার দরকার নেই আপনার, শুধু 7.5% ডিক্রিজিং করে নেবেন। ওইখানে যারা উচ্চ কর্তনকারী আছে তারা 2.5% ইনক্রিজিং করে নিবে ওইখানে। ঠিক আছে? এটা হলো সিস্টেম, এখানে বলা আছে এটা। এই তো মোটামুটি বুঝছেন। এই যে বাণিজ্য আমদানি কর্তৃক আইনের প্রথম হচ্ছে দোকানদার সেবা কোডের আওতায় এছাড়াও তার অব্যাহতি সরবরাহ করা হলে উচ্চ কর্তন প্রযোজ্য হবে না। বাণিজ্যিক আমদানিকারক আইনের প্রথম তফসিল এবং যোগানদার সেবা কোডের আওতায় এছাড়াও তারা, এই যে যোগানদার সেবা কোডের দেখছেন, যোগানদার সেবা কোডের আওতায় এছাড়াও তারা অব্যাহতি সরবরাহ করা হলে উচ্চ কর্তন প্রযোজ্য হবে না। ওই যোগানদারের যেগুলা পণ্য আছে সেগুলা যদি আপনি সেল করেন, সেগুলো হবে না। আর বাণিজ্যিক আমদানিকারক আমদানিকৃত পণ্য নিজে ভোগ করলে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে ন্যায্য বাজার মূল্য অনুযায়ী প্রযোজ্য মূল্য পরিশোধ করতে হবে। আপনি নিয়ে আসে নিজে ভোগ করে ফেলছেন, তো সাথে সাথে আপনি ইনক্রিজিং করে দিবেন ভ্যাটটা ন্যায্য বাজার মূল্যে। আর 1 বছর সর্বোচ্চ 50,000 টাকার পরিমাণ পূর্ণ নমুনা হিসাবে বিনামূল্যে মূসক পরিশোধ ব্যতীত সরবরাহ করতে পারবেন। আপনিও পারবেন, এটা লেখা আছে আপনার 50,000 টাকা। বিধিবিষে হ্যাঁ বিধিবিষে, গুড। তো এটা সরাসরি লেখা আছে 50,000 টাকা পর্যন্ত আপনি সুন্দর করে, আপনি যদি কোনো নমুনা কাগজ দেওয়া লাগে, সরবরাহ করা লাগে, তাহলে করবেন, হিসাব রাখবেন 50,000 টাকা পর্যন্ত আপনি করতে পারবেন এটা। আর প্রতিটি পণ্যে বলে আছে 7.5% করে, যদি পরিবর্তন হয় তাহলে আপনি দিবেন। হ্যাঁ, পরিবর্তন না হলে নতুন করে সহ ঘোষণা করার দরকার নেই। ধরেন একটা প্লেমেন্টে নিয়ে আসছেন আপনি, যে আর পরে আরেকটা নিয়ে আসছেন, তো দেখতেছেন যে 7.5% দুটার মধ্যে কোনো গ্যাপ হয়নি এখনো, তখন আর নতুন করে দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা পেমেন্টে আপনার প্রাইস ডিক্লারেশন দেওয়ার দরকার নেই। যখন দেখবেন যে একটা প্রাইস ডিক্লারেশন যখন দিবেন, নতুন একটা চালান আসছে, ওইটা যদি দেখেন আপনি 7.5% বেশি হয়ে গেছে, তখন আপনি নতুন দিবেন। তাছাড়া যতক্ষণ বাড়েনি ততক্ষণ দিবেন না, মাল নিয়ে আসবেন আর সেল করবেন একই দামে। আর কেন্দ্রের নিবন্ধন তো সফটওয়্যার লাগবে, এই যে বলে দিয়েছে সফটওয়্যার লাগবে, মানে যে আমদানি কেন্দ্রের নিবন্ধন করতে পারবেন, সফটওয়্যার ব্যবহার করে হিসাব সংক্রান্ত চলমান ইস্যু করতে পারবেন। সফটওয়্যার কেন্দ্রের নিবন্ধন সফটওয়্যার ছাড়া দিচ্ছে না। ঠিক আছে? এই তো মোটামুটি বাণিজ্যিক আমদানিকারক। ঠিক আছে? এর উপরে আমরা ছোট ছোট একটা পরীক্ষা নিলে কেমন হয় বলেন? ভালো হয় ভাই। করছেন? ঠিক আছে, শীটটা একটু দিয়ে দিন, এই শীটটা। হ্যাঁ শীটটা দিয়ে দেবো, শীটটা সবাই দেখবেন, এবং শর্ট করছেন একবার লিখিত পরীক্ষা, কে পারেন দেখি। আচ্ছা আচ্ছা, ওকে? ঠিক আছে ভাই। আর ওকে, কালকে আগামীকাল ক্লাস কে কে করবেন, হাত তোলেন দেখি। আসি ভাই আসি।
যে করবেন না মিস করবেন। কালকে আমি ম্যাথ করাবো, কালকে বাণিজ্যিক আমদানিকারকের সব ম্যাথ করাবো কালকে। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমি ঠিক আছে। এখন কিন্তু কষ্ট করতে হবে, আমি কিন্তু অ্যাক্টিভ, পুরো অ্যাক্টিভ। আমি ক্লাস কিন্তু মানে একবার চূড়ান্ত ভাবে করাবো এভাবে। ঠিক আছে, যদি বিপদে না ইনশাআল্লাহ। পড়ি। ওকে, অবশ্যই ভাই, আমরাও আছি। হ্যাঁ, যদি সহযোগিতা করেন সবাই, আর যারা যারা পরিচিত আছে তাদেরকেও বলেন, তারাও আসুক। হ্যাঁ, কারণ এখানে আমরা কিন্তু এই যে এখানে কিন্তু দেখেন এই শরীফ ভাই, তারপরে ওই যে আরেক ভাই আছে, উনি সুন্দর জিনিসগুলো, এই যে ভুল ভ্রান্তি যেগুলো আমরা কিন্তু এখানে শিখে যাচ্ছি। আমরা কিন্তু এখানে জীবন আর ভুলবো না যে জিনিসগুলো। এই যে ধরেন যে আমি তো ধরেন যে ওই যে ইয়াটা ভুলে গেছি, 9 এর ওটা তো ভুলে গেছি যে ওখানে লেখা ছিল, তো ভাই ধরে দিচ্ছে। তো এই জিনিসটা দেখেন, আরো কার কিন্তু ভুলবো না, আমরা ভুলবো এটা, ভুলবো না। আপনি পড়লে পড়লে যতটুকু মনে রাখতে পারবেন, এখানে শোনার পরে আপনার এই 1 বছর মনে থাকবে। কথা ক্লিয়ার? একটা বিষয় মাহবুব ভাই, সামনে যে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা হবে এটা নিশ্চিত থাকেন, প্রশ্নের ভিতরে এই বাণিজ্যিক আমদানিকারকের ফাইনাল সেটেলমেন্ট বিষয়গুলো সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে, কারণ এটা আমূল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে বিষয়টা। আসবে আসবে আসবে। আর ভাই শোনেন, এটা স্বাধীনতা মানে 91 আইনের থেকে এই পর্যন্ত এগুলো ছিল না, কথাগুলো এটা নতুন এসছে। নতুন 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 আসবে আসবে আসবে। ফাইনাল সেটেলমেন্টে যেতে পারবেন কিনা এবং এই ধরনের প্রশ্ন হতে পারে। পরীক্ষা যে ভ্যাটের একটা ম্যাথ থাকে, এই ফাইনাল সেটেলমেন্ট নিয়ে ম্যাথ হবে, এটা নিশ্চিত ম্যাথ হবে থাকেন। ম্যাথ হবে। তো যাই হোক, আমরা এখন বলা যায় না ভাই, এখন যে কোশ্চেন করে এরা, এদের কখন কোন কোশ্চেন করবে এদের তো ঠিক নেই, বুঝেন নাই? তো আমরা আগাই, আমাদের মতো করে আগাই, আমরা আগে শিখি। মাহবুব ভাই, এটা কোন বই? এটা হলো আবু সুফিয়ানের বইটা। মানে এবার নতুন সংস্করণ এটা? নতুন সংস্করণ, হ্যাঁ নতুন সংস্করণ। ঠিক আছে, তো রোজ স্যারের ফাইনাল সেটেলমেন্ট মানে তো এখন ফাইনাল মাহবুব ভাই, সেটেলমেন্টে আমি বলি, ফাইনাল সেটেলমেন্টে সেদিন ওই যে রোজ স্যারের বই দেখছি, বুঝছেন? রোজ স্যারের বই দেখে যে উনি আগেরটাই রেখে দিচ্ছে। হ্যাঁ, তো পরে আমি স্যারকে মেসেজ দিছি, স্যারকে মেসেজ দেওয়া মাত্র স্যারের নক করছে। তো আমি বললাম, স্যার এটা আসলে তো ওই মনে হয় 9.1.1 হবে। কারণ উনি দেখে আবার বলছে, দেখে আমি জানাচ্ছি। দেখে সাথে সাথে মেসেজ করছি, হ্যাঁ এটা আসলে আমার হয়েছে, তো আগেরটাই আছে, চেঞ্জ করা হয়নি, তো দেখি এটা চেঞ্জ করে ব্যবস্থা করতে হবে। উনি কিন্তু ফিডব্যাক দিয়ে দিচ্ছে, বুঝছেন? তো এই যে মানে বই শুধু পড়লেই হবে না, আপনি ঘটনা যেগুলো চেঞ্জ করছে এগুলা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। কথা বলছেন? কারণ সব জিনিস তো চেঞ্জ করার সময় হয়নি। এত জিনিস কি মানে রোব স্যারের বইতে ধরেন যে অনেক যে প্রশ্ন উত্তরগুলো সবগুলো ভিতরে ভিতরে এত চেঞ্জ করা সম্ভব? কাজেই উনি যেগুলা প্রশ্ন অ্যান্সার দিচ্ছে সেগুলা জিনিস দেখতে হবে যে আসলে আইন অনুযায়ী আবার করছে কিনা, চেঞ্জ করছে কিনা। তো এগুলা জিনিস একটু মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, তা আমি কিন্তু এইভাবে দেখতেছি যে প্রত্যেকটা জিনিসে চেঞ্জ করছে কিনা বা ইয়া করছে কিনা, এগুলো দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, কালকে আমরা বাণিজ্যিক আমদানিকারকের উপরের মিনিমাম 10-12টা অঙ্ক কালকে আমরা শেষ করব। ঠিক আছে, হাতে কলমে। ইনশাআল্লাহ। ভাই, আজকে একটা প্রশ্ন ভাই, মাহবুব ভাই। বলেন বলেন বলেন। ভাই, মনে করেন যে আপনার তৃতীয় তফসিলে কোনো একটা পণ্য আছে, সেই পণ্যটা আপনার বিলুপ্ত করে দিয়েছে। বিলুপ্ত করে দেওয়ার কারণে তৃতীয় তফসিলের আবার শেষে দেওয়া আছে, যাই থাকুক না কেন স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 7.5% মূসক হবে সরবরাহের ক্ষেত্রে। এখন বিলুপ্তি করে দেওয়ার কারণে কি 7.5% হবে, নাকি এটা 15% হারে চলে যাবে? না, 15% হবে। ওইখানে বিলুপ্ত করে যখন দেওয়ার থাকবে কারণে, না, ওইখানে যখন থাকবে না, ওইখানে যখন কোনো কিছু থাকবে না, যখন প্রোডাক্ট তুলে দিবে, হ্যাঁ, তখন দেখবেন যে এটা আপনার 15% হার হবে তখন। তো 7.5%, 7.5% ব্যবসায়ী ক্ষেত্রে, ব্যবসায়ী যে কোনো জিনিস নিয়ে আসে বিক্রি করবে সেটা হলো 7.5%। কিন্তু যখন এটা সরাসরি একটা পণ্য, ঠিক আছে, তো পণ্যটা যখন আপনার একটা রেট থাকে, রেটটা যখন ওখানে তুলে তৃতীয় দেবে, তফসিলের কথা বলছি, হ্যাঁ তৃতীয়, ওটাই বলছি, যখন ওখান থেকে তুলে দিবে আপনি মনে রাখবেন সেটা হলো 15% হয়ে গেছে। ক্লিয়ার? জি জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আজকের মতো। হ্যাঁ ভাইয়া, ছোট একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে 7.5% প্র্যাকটিস করি, তো 6.3 কি আপনার বিল অফ এন্ট্রি ইনফরমেশন গুলো কি দেওয়ার দরকার আছে এখন? হ্যাঁ, দিতে হবে। না? বাণিজ্যিক আমদানিকারকের তথ্য হিসাবে আপনাকে বললাম, আপনি দায়িত্ববান হিসাবে এটা করবেন। কারণ আপনি যদি না দেন আরেকজন ক্ষতিগ্রস্ত হবে। আপনি ধরেন যে যারা রিবেট নেই, এই চালানটা নিয়ে যখন রিবেট নেবে, আপনি যদি না দেন তখন সরকার ওকে ধরবে যে আপনি এটা তো লেখা নেই, আপনি রিবেট নিতে পারবেন না। তার মানে কি আপনি একজনকে ক্ষতিগ্রস্ত করালেন। ঠিক আছে, সেটাই বলছি যে আপনি দায়িত্ববান হিসাবে বা দায়িত্বশীল হিসাবে আপনাকে এই জিনিসটা করলে অনেক ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর আর কেউ আছেন? ঠিক আছে ভাই, আজকের মতো শেষ করি। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ আবার কথা হবে। আর কালকে ম্যাথ নিয়ে হাজির হচ্ছি, সবাই আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম।